নমস্কার বন্ধুরা, গল্পের ডালি বাই শুভ গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের জন্য থাকছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা রোমাঞ্চকর রহস্য গল্প কোকোদ্বীপের বিভীষিকা। গল্প পাঠ, সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টে আমি শুভ। গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন অথবা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। চলুন এবার তাহলে গল্প শুরু করা যাক। ডক্টর আলবেতো ভাস্কোর সঙ্গে আলাপ হয়েছিল কর্নেল নীলাদ্রি সরকারের জাদুঘর সদৃশ ড্রয়িং রুমে। ওর মাতৃভাষা পর্তুগিজ, কিন্তু ভালো ইংরেজি জানেন। কর্মসূত্রে থাকেন প্রশান্ত মহাসাগরের তাহিতি দ্বীপে, সেখানকার প্রকৃতি পরিবেশ দপ্তরের অধিকর্তা। ব্যাঙ্গালোরে এশিয়া পরিবেশ সংরক্ষণ সম্মেলনে এসেছিলেন। আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে কর্নেল বললেন, ডক্টর ভাস্কো আমার মতোই একজন লেপিডপ্টারিস্ট, প্রাইভেট ডিটেকটিভ কে হালদার, আমাদের প্রিয় হালদার মশাই। আমি যাওয়ার আগেই সেখানে হাজির। তিনি অবাক চোখে সম্ভবত সাহেব দর্শন করছিলেন। বলে উঠলেন, কি কইলেন কেন? লেপিডপ্টারিস্ট, যারা প্রজাপতি নিয়ে গবেষণা করেন। গোয়েন্দা ভদ্রলোক যেন হতাশ হলেন। অ্যাক্টিভ নস্যি নিয়ে খবরের কাগজে চোখ রাখলেন। বুঝলাম ডক্টর ভাস্কো সম্পর্কে ওর আগ্রহ উবে গেছে। কর্নেল ডক্টর ভাস্কোকে বললেন, আপনি নেচার পত্রিকায় আউল বাটারফ্লাই সম্পর্কে আমার যে প্রবন্ধ পড়েছেন তা কিছুটা স্মৃতিচারণা। কারণ আমি তখন বয়সে তরুণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর প্রশান্ত মহাসাগরের ফাতুহিবা দ্বীপের সামরিক ঘাঁটি থেকে যুদ্ধজাহাজে দেশে ফিরছিলাম। কোকোদ্বীপের পাশ দিয়ে আসার সময় বাইনোকুলারে জনমানবহীন দ্বীপটিতে ঝাঁকে ঝাঁকে আউল বাটারফ্লাই দেখেছিলাম। কালিগো অ্যাপ্রেউস প্রজাতির এই প্রজাপতি আকারে বিশাল, একটা ডানা 6 ইঞ্চি চওড়া, ডানায় দুটো করে গোল চোখের মতো ছোপ। হঠাৎ দেখলে প্যাঁচা মনে হয়, তাই ওই নাম। তবে সেই প্রথম এবং শেষ দেখা। কোকোদ্বীপ সম্পর্কে আপনি একটা সাংঘাতিক গুজবের উল্লেখ করেছেন। গুজব এখনো চালু আছে নাকি? আছে, এবং গুজবটা যে মিথ্যে নয় সে কথাটা ফেরার পথে আপনাকে জানিয়ে যাওয়া উচিত মনে করলাম। ডক্টর ভাস্কো গম্ভীর হয়ে বললেন, জানুয়ারিতে আপনার প্রবন্ধ পড়ার পর ছোট একটা টিম নিয়ে কোকোদ্বীপে গিয়েছিলাম। দ্বীপটি এখনো নির্জন। টিমে ছিলাম আমি, আমার সহকারী বিজ্ঞানী পিটার গিলম্যান, রাধুনী আউতিউ, দুজন গার্ড টিয়া এবং জুয়া। এরা 3 জন তিহাতির লোক। গিলম্যান মার্কিন। তো পরদিন রাধুনী আর 2 জন গার্ড নিখোঁজ হয়ে গেল। ভাবলাম ভুতুরে দ্বীপে আসতে ওদের আপত্তি ছিল, তাই পালিয়ে গেছে। মোটর বোটটা বীজ থেকে টেনে এনে ক্যাম্পের সামনে রাখা ছিল, সেটা আছে। তবে ফাতুহিবা থেকে নারকেল ছোবড়া আর শুটকি মাছ আনতে অনেক ছোট জাহাজ কোকোর পাশ দিয়ে যায়, কাজেই ওদের পালানোর সুযোগ আছে। কিন্তু বিকেলে ফার্নের ঘন জঙ্গলে 3 জনের ক্ষতবিক্ষত মৃতদেহ আবিষ্কার করে চমকে গেলাম। গার্ডদের রাইফেল কোনো হিংস্র জন্তু যেন দাঁতে চিবিয়ে ভেঙেছে। আশ্চর্য ব্যাপার, জন্তুটা মৃতদেহ থেকে মাংস খায়নি। কোন কি? ভেরি মিস্টেরিয়াস। আমাদের সঙ্গে পেট্রোম্যাক্স বাতি আর টর্চ ছিল। তখন আমরা নিরস্ত্র। 2টো ক্যাম্প গুটিয়ে জিনিসপত্র মোটর বোটে বোঝাই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সবে জ্যোৎস্না উঠেছে। গিলম্যান এবং আমি মোটর বোট ঠেলতে ঠেলতে বিচে নামাচ্ছি। হঠাৎ ঘোড়ার মতো
বিকট চিহি ডাক শুনে টর্চের আলো ফেললাম। আশ্চর্য কর্নেল সরকার, ঘোড়ার মতো মুখ, মানুষের মতো শরীর, একটা জন্তুকে কয়েক সেকেন্ডের জন্য দেখতে পেলাম। জন্তুটা সম্ভবত আলো সহ্য করতে পারে না। কোকোদ্বীপে ঘোড়া মানুষের গুজব তাহলে সত্যি। নিজের চোখকে অবিশ্বাস করা যেত, কিন্তু গিলম্যানও দেখেছে। আপনি আর কোকোদ্বীপে যাননি? কোকোদ্বীপের মালিকানা নিয়ে ফরাসি এবং মার্কিন সরকারের মধ্যে বিতর্ক আছে। রাষ্ট্রপুঞ্জের চূড়ান্ত মীমাংসা না হওয়া পর্যন্ত ওখানে কোনো দেশ সশস্ত্র বাহিনী পাঠাতে পারে না, এমনকি কেউ সেখানে যেতে পারে না। আমরা গোপনে গিয়েছিলাম পেঁচা প্রজাপতির খোঁজে, নইলে তো সেনাবাহিনী নিয়ে গিয়ে হিংস্র ঘোড়া মানুষটাকে খুঁজে বের করা যেত। যাই হোক, ঘটনাটা আমরা চেপে গিয়েছিলাম। কর্নেল চোখ বুজে সাদা দাড়িতে হাত বুলোচ্ছিলেন। বললেন, আবার একটা টিম নিয়ে গোপনে কোকো যাওয়া উচিত। আপনি আপনার দপ্তরকে বলে ব্যবস্থা করতে পারেন। ডক্টর ভাস্কো একটু ভেবে নিয়ে বললেন, তা করা যায়। আপনি যেতে চান? হ্যাঁ, আমি এবং আমার এই তরুণ সাংবাদিক বন্ধু জয়ন্ত চৌধুরী। কর্নেল স্যার, আমাকে বাদ দেবেন না। 34 বছর পুলিশে চাকরি করেছি। স্যার, ইউ নিড অলসো এ প্রাইভেট ডিটেকটিভ। ডক্টর ভাস্কো ঘড়ি দেখে বললেন, হোটেলে ফিরে ট্রাঙ্ক কলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, তারপর জানাবো। আমার ফ্লাইট বেলা 1:30-এ। এবার চলি কর্নেল সরকার। সব কিছু ঠিকঠাক করতে পারলে আবার দেখা হবে। ডক্টর ভাস্কো চলে যাওয়ার পর বললাম, আজগুবি ব্যাপার। ওরা কি দেখতে কি রেখেছেন? কর্নেল তাকে হাত বুলিয়ে বললেন, ঘোড়া মানুষ, হয়গ্রীব বলা হয়। প্রাচীন ভারতীয় শাস্ত্রে হয়গ্রীবের কথা আছে। মহাভারতে আছে, বিষ্ণু হয়গ্রীব রূপ ধারণ করে বেদ চোর দৈত্য মধুকৈটবকে নিধন করেছিলেন। দেবী ভাগবত পুরাণ আর শ্রীমদ্ ভাগবতে আছে, হয়গ্রীব দত্তকে বধ করতে বিষ্ণু হয়গ্রীব রূপ ধারণ করেছিলেন। শাস্ত্রবাক্য মিথ্যে হয় না জয়ন্তবাবু। ঠিক, কিন্তু হয়গ্রীব বলুন কি ঘোড়া মানুষ বলুন, তার সঙ্গে দেখছি মার্ডার জড়িয়ে আছে। তাহলে গুপ্তধনও আছে, থাকতেই পারে। কোকোদ্বীপে আলবাত আছে। কোনো পর্তুগিজ জলদস্যুর মোড়ে ভূত হয়ে তা পাহারা দিচ্ছে। কেউ গেলেই ঘোড়া মানুষের রূপ ধরে তার ঘাড় মোটকে মারছে। এই যে কন। ষষ্ঠী, কফি। ডক্টর ভাস্কো টেলিফোনে কর্নেলকে জানিয়ে গিয়েছিলেন তার দপ্তর কর্নেল সরকারের প্রস্তাব বিবেচনা করে দেখবেন। কথাটা শুনে হতাশ হয়েছিলাম, কিন্তু দিন 20 পরে মার্চের মাঝামাঝি কলকাতার ফরাসি কনসুলেটের মারফত সরকারি আমন্ত্রণপত্র এসে গেল। সেই চিঠিতে হালদার মশাইয়ের নামও ছিল। খবর পেয়ে গোয়েন্দাপ্রবর কর্নেলের ডেরায় এসে উত্তেজিতভাবে ঘন ঘন নস্যি নিচ্ছিলেন। কর্নেল তাকে চমকে দিয়ে বললেন, আমার এবং জয়ন্তর আন্তর্জাতিক পাসপোর্ট আছে। আপনার পাসপোর্ট আছে কি? পাসপোর্ট? খাইছে, পাসপোর্ট পামো কই? হালদার মশাই করুণ মুখে তাকালে কর্নেল তাকে আশ্বস্ত করে বললেন, ভাববেন না, ব্যবস্থা করে দেব। কিন্তু মনে রাখবেন, ফর্মে পেশার জায়গায় লিখতে হবে অর্নিথোলজিস্ট, পক্ষী বিজ্ঞানী। সর্বনাশ, পক্ষীর আমি কি জানি? 2টো ডানা আছে, এটুকু তো জানেন। ডানা মেলেই পাখি ওড়ে, তাও জানেন। হ্যাঁ, পাখিদের নামও জানেন। আখ, চড়ুই, টিয়া, শালিক, ময়না, বক, কাদাখোসা। বাহ, তবে এগুলো বাংলা নাম। আপনাকে আমি পাখি বিষয়ে সচিত্র একটা বই দিচ্ছি, মুখস্থ করে নেবেন। এতে দেশ বিদেশের পাখির ইংরেজি নাম এবং প্রজাতির আন্তর্জাতিক নাম আছে। হালদার মশাই চিন্তিত মুখে বললেন, ক্রিমিনোলজিস্ট লিখলে চলবে না? না,
আর এক কাজ করুন, আজই চৌরঙ্গিতে গিয়ে একটা বাইনোকুলার কিনে নিন। আপনার গলায় যে যন্ত্রটা ঝোলে? হ্যাঁ, তবে একটা অসুবিধা হবে। পুলিশ মহল আপনাকে প্রাইভেট ডিটেকটিভ হিসেবে চেনে, পাসপোর্টের ব্যাপারে তদন্ত করবে। ভাববেন না, আমি বলে রাখবো কর্তৃপক্ষকে। পুলিশকে এ যাবৎ অনেক সাহায্য করেছি, ওরা আশা করি আমার কথা রাখবেন। কর্নেলের তদ্দিরে হালদার মশাইয়ের পাসপোর্ট খুব শিগগির হয়ে গেল। ফরাসি কনসুলেট থেকে 15 দিনের ভিসা মঞ্জুর হলো। আমন্ত্রণের সঙ্গে 3 জনের প্লেনের টিকিট ছিল। আমরা যাচ্ছি তিহাতির প্রাকৃতিক পরিবেশ রক্ষার আধুনিক প্রযুক্তি ব্যবস্থা নিদর্শনে। তাহিতি ফ্রান্সের উপনিবেশ। ফরাসি গভর্নরের অধীনে লোক দেখানো স্বায়ত্তশাসন আছে। কর্নেলের কাছে তাহিতি লম্বা চওড়া যে ইতিহাস শুনলাম তা আমার মাথায় ঢুকল না। হালদার মশাই পাখির বইটি বিড়বিড় করে মুখস্থ করছিলেন। ব্রিটিশ এয়ারওয়েজের প্লেন তখন সপ্তাহে একদিন লন্ডন থেকে দমদম হয়ে হংকং যায়। আমরা সেই প্লেনের যাত্রী। তারপর হংকং থেকে প্যানামের লস অ্যাঞ্জেলেসগামী প্লেনে তাহিতির রাজধানী পাপিতির এয়ারপোর্টে পৌঁছলাম। ডক্টর ভাস্কো গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। অভ্যর্থনা জানিয়ে বললেন, সুস্বাগতম। এদিকে হালদার মশাই বাইনোকুলারে চোখ রেখে বললেন, খালি ফুল দেখি, পাখি কই? কর্নেল বললেন, তাহিতিকে স্বর্গদ্বীপ বলা হয়, জানেন তো? এখানকার আদিবাসিন্দারা সবসময় ফুলের সাজ পরে থাকে। হালদার মশাই হঠাৎ দোকানে আঙ্গুল গুজে গুতুগুতি করতে করতে বললেন, কান কটকট করে, ব্যথা। উঁচু আকাশপথে প্লেন যাত্রা এটা অনেকের হয়। ডক্টর ভাস্কো গাড়ি চালাচ্ছিলেন, তার পাশে কর্নেল, পেছনের সিটে আমি এবং হালদার মশাই। মসৃণ কালো রাস্তা, ঘন ঘাসে ঢাকা ঢেউ খেলানো মাটি, নিবিড় ফার্নের জঙ্গল, নির্জন রঙিন বাড়ি, আর শুধু ফুল, যেন ছবির দেশে ঢুকেছি। হালদার মশাই হঠাৎ আমার হাত খামচে ধরে উত্তেজিতভাবে বলে উঠলেন, বুগেনভিলিয়া, বুগেনভিলিয়া। বুঝলাম এতক্ষণে এখানকার একটা ফুল চিনতে পেরেছেন। কর্নেল মুখ ঘুরিয়ে তাকে বললেন, জানেন তো, এই ফুলের আদি বাসস্থান এখানে। 1768 খ্রিস্টাব্দে ফরাসি অভিযাত্রী বুগেনভিলে এই দ্বীপে এসেছিলেন। তিনি এই ফুলের চারা স্বদেশে নিয়ে যান, সেখান থেকে ইউরোপে ছড়িয়ে পড়ে, তারপর অন্যত্র। তাই তার নামেই ফুলের নাম। ডক্টর ভাস্কো বললেন, ফরাসি উচ্চারণে তার নাম দ্য বুগেভিল। হালদার মশাই মুগ্ধভাবে বললেন, গাড়িটা যেন ফ্লাইং বার্ড, নো সাউন্ড, মাখন বাটার। আচ্ছা কর্নেল, বাটারের সঙ্গে কি বাটারফ্লাইয়ের কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, একই গ্রিক শব্দ থেকে। ডক্টর ভাস্কর কথায় উনি থেমে গেলেন। এয়ারপোর্ট থেকে মাত্র 4 মাইল দূরে রাজধানী পাপিতি, তবে আমরা পাপিতিতে ঢুকবো না। তাহিতির গড়ন ইংরেজি 8-এর মতো। দুটো গোলাকার ছোট বড় ভূখণ্ড জোড়া দিলে যেমন দেখায়। আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে জোরের কাছে, সমুদ্রের ধারে আমাদের দপ্তরের গেস্ট হাউস। আশা করি আপনাদের ভালোই লাগবে। ওখানে বীজটা অসাধারণ। আমরা একটা ছোট নদী পেরিয়ে গেলাম। ডক্টর ভাস্কো গাইডের ভঙ্গিতে বিবরণ দিচ্ছিলেন। নদীটার নাম পাপেনু। ওই নারকেল বাগানের ওধারে গেলে তাহিতির শেষ স্বাধীন রাজা পঞ্চম পুমারির কবর দেখা যাবে, আর উত্তরে পয়েন্ট ভেনাস। 1769 খ্রিস্টাব্দে ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক সূর্যের সামনের দিয়ে শুক্র গ্রহের পরিক্রমা পর্যবেক্ষণের জন্য এসেছিলেন। কর্নেল আসতে বললেন, কুক ট্রানজিট অফ ভেনাস দেখতে এসেছিলেন? ডক্টর ভাস্কো আওড়াচ্ছিলেন, জোরের পর দ্বিতীয় ভূখণ্ডের নাম তাহিতি ইতি। প্রকৃতি পরিবেশ দপ্তরের বাংলোর কাছে মা উ গ্রাম।
সেখানে একটা ছোট বাংলো আছে। বিখ্যাত ব্রিটিশ লেখক সমারসেট মম এই বাংলোয় বসে বিখ্যাত ফরাসি চিত্রকর গগ্গাকে নিয়ে মুভ অ্যান্ড সিক্সপেন্স নামে বই লিখেছিলেন। গগ্গা থাকতেন পু আ ই আ বসতি এলাকায় ভিলা ভেতুরা নামে একটা বাড়িতে। তাহিতির একজন মহিলাকে বিয়ে করেছিলেন। মমের বাংলো এবং গগ্গার বাড়ি কাল মঙ্গলবার আমাদের দেখানোর ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, কাল মঙ্গলবার হইলে আজ সোমবার। আমরা দমদমে প্লেনে উঠেছি শুক্রবার মর্নিংয়ে। 2 দিন গেছে, আজ রবিবার, সানডে। হালদার মশাই, আমরা আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বে চলে এসেছি। ওই রেখার পশ্চিমে যখন রবিবার, তখন পূর্বে সোমবার। কোন কি একই দিনে 2 তারিখ? হ্যাঁ, পরে আপনাকে বুঝিয়ে দেব। হালদার মশাই গুলি চোখে তাকিয়ে রইলেন। সরকারি বাংলোয় পৌঁছতে মাত্র 45 মিনিট লাগলো। লনে ফুল বাগিচা, রঙিন টালির ঢালু ছাদ এবং দেওয়ালে আষ্টে পৃষ্ঠে বাহারি লতা। বাংলোটা সত্যিই অতুলনীয়। 2জন সশস্ত্র রক্ষী সালাম দিল গেটে। তাদের তাহিতির লোক বলে মনে হলো। একজন উর্দি পরা দৈত্যাকৃতির লোক এসে আমাদের লাগেজ নিয়ে গেল। এয়ার কন্ডিশন বাংলোয় ঢুকে ডক্টর ভাস্কো বললেন, ওর নাম হুয়া। একসময় আমেরিকায় ছিল, তাই ইংরেজি জানে। খুব বিশ্বস্ত লোক। এখন স্থানীয় সময় বিকেল 3টে। আপনারা ঘড়ি মিলিয়ে নিন। 4:30 সূর্যাস্ত। আমরা 5টায় ডিনার খাই। আপনারা কখন খাবেন বলে দেবেন। হুয়া, আপাতত কফি আর হালকা কিছু খাবার আনো। হুয়া চলে গেল। হালদার মশাই বললেন, বেডরুম কই? হোয়ার ইজ দ্য বেডরুম? ডক্টর ভাস্কোকে বেডরুম দেখিয়ে দিলেন। উনি তখনই ঢুকে গেলেন। বললাম, হালদার মশাইয়ের খিদে পাওয়ার কথা, কিন্তু হঠাৎ বেডরুমে ছুটলেন কেন? আমরা ড্রয়িং রুমে বসেছিলাম। চারিদিকে র্যাক ভর্তি বই এবং সুদৃশ্য টবে রকমারি ক্ষুদে উদ্ভিদ। একটু পরে হুয়া কফি এবং খাবার ভর্তি ট্রে আনলো। ডক্টর ভাস্কো সেই বেডরুমের দরজা খুলে হালদার মশাইকে ডাকতে গেলেন। তারপর ফিরে এসে মুচকি হেসে বললেন, ডিটেকটিভ ভদ্রলোক ঘুমোচ্ছেন। কর্নেল গম্ভীর মুখে বললেন, ডিটেকটিভ নন, উনি অর্নোথোলজিস্ট। ঠিক ঠিক, ভুলে গিয়েছিলাম। এবার আমাদের প্রোগ্রামের কথা বলি। কাল বিকেলে পাপিতিতির আহি বন্দর থেকে একটা প্রাইভেট কোম্পানির জাহাজ যাবে হাতুইবা দ্বীপে। ওরা যাবে খাদ্য সামগ্রী নিয়ে। হাতুইবা মার্কিন তদারকে আছে, কিন্তু দ্বীপবাসীরা মার্কিন খাদ্য পছন্দ করে না। তাছাড়া ওরা ডলারের দাম মেটাতে পারে না, তাই পণ্য বিনিময় প্রথা এখনও চালু আছে। খাদ্যের বদলে নারকেল ছোবড়া, শুটকি মাছ আর এক ধরনের সামুদ্রিক শ্যাওলা দেয়। এই শ্যাওলা কিন্তু খুব সুস্বাদু। খাবেন নাকি? খাবো। হুয়াকে বলে দিচ্ছি, কাল ওই জাহাজে আমাদের 2টো মোটর বোট থাকবে। আমরা সূর্যাস্তের আগেই কোকো পৌঁছে যাব। এবার তৈরি হয়ে যাচ্ছি। সঙ্গে যথেষ্ট অস্ত্রশস্ত্র থাকবে। ডক্টর ভাস্কো চলে যাওয়ার পর কর্নেল বললেন, হালদার মশাই ঘুমিয়ে নিন। চলো আমরা বিচ থেকে একবার ঘুরে আসি। এখানে খুব শিগগির সন্ধ্যা হয়ে যায়। ওয়াকে বলে আমরা বাংলোর পূর্ব গেট দিয়ে বিচে নেমে গেলাম। ওদিকে কোনো রক্ষী নেই, কিন্তু কে বলে প্রশান্ত মহাসাগর প্রশান্ত? গর্জনে কানে তালা ধরে যাচ্ছিল। আর হাওয়া নয়, যেন সাইক্লোন বয়ে যাচ্ছে। সম্ভবত সরকারি সংরক্ষিত এলাকা বলে ছোট্ট বিচ জনশূন্য। কর্নেল বাইনোকুলারে সামুদ্রিক পাখির ঝাঁক দেখছিলেন। তারপর যেন বিশেষ কোনো পাখিকে অনুসরণ করার মতো বাঁদিকে ঘুরলেন। অদূরে উঁচু টিলা,
একটা হোটেল দেখা যাচ্ছিল সেখানে। বাইনোকুলার নামিয়ে কর্নেল বললেন, অদ্ভুত। কি অদ্ভুত? ওই লোকটা। কোন লোকটা? দমদমে ওকে দেখেছি, হংকংয়ে দেখেছি, এয়ারপোর্টেও দেখেছি। গোয়ার পর্তুগিজ বংশোদ্ভূতদের মতো দেখতে। তো ওই হোটেলটার নাম দেখলাম হারাতিয়া। লোকটা বাইনোকুলারে আমাদের দেখছিল। তা দেখতেই পারে, আপনি যেমন দেখছিলেন। নিছক কৌতূহল। লোকটা জাহাজের নাবিক ছিল, কিংবা এখনো নাবিক, কারণ ওর বাহুতে উল্কি দেখেছি। নাবিকদের উল্কি এঁকে নেওয়ার হবি আছে। ওর গায়ে ছিল নেভি ব্লু স্পোর্টিং গেঞ্জি। হংকং এয়ারপোর্টে ট্রানজিট লাউঞ্জে চোখাচোখি হতেই সে সরে যাচ্ছিল। সেই সময় ওর বাঁ বাহুতে উল্কিটা আমার চোখে পড়ে। আলো যথেষ্ট উজ্জ্বল ছিল, এক পলকে দেখা। উল্কিটা ঘোড়া মানুষের। মনে মনে একটু ভরকে গিয়ে বললাম, খোঁজ নিলে হয়তো দেখবেন লোকটা এই তল্লাটে কোনো জাহাজে চাকরি করে। এখানকার নাবিকদের হয়তো কিংবদন্তি খ্যাত ঘোড়া মানুষের উল্কি এঁকে নেওয়ার হবি আছে। কিন্তু একজন সাধারণ নাবিক তাহিতির সেরা অভিজাত হোটেলে হারাতিয়ায় উঠেছে এবং আমাদের দিকে লক্ষ্য রেখেছে, ব্যাপারটা গোলমেলে। কর্নেল হন্তদন্ত হয়ে গেস্ট হাউসে ফিরলেন। ড্রয়িং রুমে টেলিফোন ছিল। ডক্টর ভাস্কর সঙ্গে উনি চাপা গলায় কথা বলতে থাকলেন। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত মনে হয়নি, তাই সেই বেডরুমে ঢুকে পড়লাম। দেখি গোয়েন্দা ভদ্রলোক চিত হয়ে নাক ডাকছেন। বাইনোকুলার খাট থেকে ঝুলছে, ফিতে গলায় আটকানো। জুতোও খোলেননি। সুইচ টিপে আলো জ্বেলে দিয়ে ডাকলাম, হালদার মশাই, হালদার মশাই। তিনি তড়াক করে উঠে বসলেন সঙ্গে সঙ্গে। এয়ারপোর্ট আইয়া পড়ল? না, ঘোড়া মানুষ। কই কই? হারাতিয়া হোটেলে। ও, জয়ন্তবাবু। আমি ভাবছিলাম। কি ভাবছিলেন তা আর বললেন না। প্রশস্ত এবং সুন্দর করে সাজানো ঘরের সৌন্দর্য মুগ্ধ দৃষ্টিতে দেখতে থাকলেন। এই ঘরে দুটো বিছানা। হালদার মশাই হঠাৎ উঠে দ্বিতীয় বিছানার গদি টিপে দেখে যেটায় শুয়েছিলেন সেটার গদি টিপলেন। তারপর বললেন, মাখন, বাটার, কিন্তু হেভি ক্ষুধা পাইছে। ড্রয়িং রুমে চলুন। কর্নেল তখন হোয়াকে আবার কফি আনতে বলছিলেন। হালদার মশাইকে দেখে ওর জন্য হালকা খাবার আনতে বললেন। প্যাসিফিক ওশান এখান থেকে কত দূর কর্নেল স্যার? বাংলোর নিচেই। ওই দরজা খুলে বেরোলে বারান্দা, তারপর লন, লন থেকে নামলে বিচ। বাল্যকালে ভূগোলে পড়েছিলাম, এবার ছুঁয়ে দেখব। সন্ধ্যা হয়ে গেছে, কাল ভোরে বরং দেখতে যাবেন। এত কাছে প্যাসিফিক ওশান, আর তাকে ছোবো না? ওয়া কফি আর স্ন্যাক্স আনলো। হালদার মশাই গোগ্রাসে খেলেন। তারপর পূবের দরজা খুলে বেরিয়ে গেলেন। বিচ পর্যন্ত অবশ্য উজ্জ্বল আলো পড়েছে ল্যাম্পপোস্ট থেকে। কর্নেল এবং আমি বেরিয়ে ওদিকে বারান্দায় বসলাম। দেখলাম হালদার মশাই বিচে নেমে থমকে দাঁড়িয়েছেন। রাতের সমুদ্র দেখে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু হঠাৎ উনি গুড়ি মেরে বসলেন এবং বাঁদিকে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে এগিয়ে অদৃশ্য হলেন। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, চলো তো, দেখি কি ব্যাপার। বিচে নেমে দেখলাম হালদার মশাই কার সঙ্গে বালির উপর জড়াজড়ি কিংবা কুস্তি করছেন। আমরা দৌড়ে যেতেই লোকটা বিচের শেষ প্রান্তে পাথরের চায়ে উঠে কাঁটাতারের বেড়া গলিয়ে পালিয়ে গেল। হালদার মশাই ফোঁস শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, ঘুঘু দেখছে, ফাঁদ দেখে নাই। সুপি সুপি কাঁটাতারের বেড়া গইলে বেটা যেই জাম করছে, পড়েছে আমার কোলে। বলে গোয়েন্দা বাবুর খিখি করে হাসতে লাগলেন। কর্নেল ঘটনাটা হোয়াকে জানাতে নিষেধ করেছিলেন। হালদার মশাইয়ের মতে
লোকটা চোর, সামনে দুটো গার্ড রেখেছে, এদিকে পেছনে চোর আসার রাস্তা পরিষ্কার। চোর কি সামনের দিক দিয়ে আসে? গভর্নমেন্টের কাজ কারবার সব দেশেই এক। বুঝলাম, প্রাক্তন দুধে দারোগা হাত ফসকে চোর পালানোর জন্য খাপ্পা হয়ে গেছেন। কিন্তু এবার আমার মনে আতঙ্কের ছায়া পড়েছিল। কর্নেল আবার টেলিফোনে ডক্টর ভাস্কর সঙ্গে কথা বললেন। তারপর চুরুট ধরিয়ে র্যাক থেকে একটা প্রকাণ্ড বই টেনে নিয়ে বসলেন। আমি পোশাক বদলে এলাম। দেখা দেখি হালদার মশাইও বদলে এলেন। সময় কাটছিল না। হালদার মশাই ক্রমাগত গোফে তা দিচ্ছিলেন এবং দোকানে আঙ্গুল ঢুকিয়ে গুতুগুতি করছিলেন। কতক্ষণ পরে ডক্টর ভাস্কো এলেন। হুয়া আর এক প্রস্ত কফি দিয়ে গেল। ডক্টর ভাস্কো বললেন, ভারতীয় হোটেলে কোনো ভারতীয় নাগরিক ওঠেননি। আজ প্যান অ্যাম ফ্লাইটে যারা এসেছেন তাদের কারো বাহুতে ঘোড়া মানুষের উল্কি নেই। আমার ভয় হচ্ছে কর্নেল সরকার, এই তল্লাশির জন্য পর্যটন দপ্তর চটে যাবে। পর্যটন থেকেই তাহিতির মোট রাজস্বের ৭৫% আসে। কর্নেল বললেন, তাহলে লোকটা অন্য কোথাও উঠেছে। সে ফারাতিয়ার পূর্ব লোনে ঢুকেছিল আমাদের উপর নজর রাখতে। তারপর সে খাড়ি বেয়ে নেমে বেড়া গলিয়ে বিচে লাফ দিয়ে পড়েছিল। ঠিক, সে কোন উদ্দেশ্যে আসছিল কে জানে। বিচের দিকে আমরা গার্ড রাখি না, কারণ বিচটা মাত্র ৫০ মিটার লম্বা। সারা রাত আলো চলে, দুধারে খাড়া পাহাড়। বিচটা প্রাচীন যুগে একটা খাড়ি ছিল। যাই হোক, আরও ২জন গার্ড বিচের দিকে রাখা হচ্ছে, তারা এখনই এসে যাবে। আর একটা কথা, সতর্কতার জন্য আমাদের প্রোগ্রাম বদলেছি। চা ব্ল্যাকের জাহাজে যাচ্ছি না। একটা ট্রলার কোকোদ্বীপের ওদিকে মাছ ধরতে যায়। ট্রলারের একটা সুবিধা আছে, দ্বীপের খুব কাছাকাছি পৌঁছতে পারে। কাজেই আমাদের মোটর বোটের দরকার হবে না, দুটো রাবারের ভেলাই যথেষ্ট। হঠাৎ দরকার হলে আমরা কি ভেলায় চেপে ফিরতে পারবো? ভয় নেই হালদার মশাই, ভেলা অকুলে ভেসে যাবে না। হাজার হাজার দ্বীপের মধ্যে যে কোনো দ্বীপে পৌঁছে দেবে। অবশ্য সেখানে ঘোড়া মানুষের চেয়ে সাংঘাতিক প্রাণীও থাকতে পারে। না না, তা কইতেছি না। ডক্টর ভাস্কো বললেন, আমাদের সঙ্গে ব্যাটারি চালিত রেডিও ট্রান্সমিটার থাকবে। সিগন্যাল রিসিভিং সেট থাকবে ট্রলারের মালিক আয়ুংয়ের কাছে। সে কাছাকাছি দ্বীপগুলোর মধ্যে ঘুরে বেড়াবে, সিগন্যাল পেলেই হাজির হবে। আয়ুং চীনা জেলে, তাহিতিতে যৌবনে পালিয়ে এসেছিল। সে আমাদের সরকারের বিশ্বস্ত লোক। মাছ ধরতে গিয়ে অন্য দেশের যুদ্ধজাহাজের গতিবিধির খবর এনে দেয়। এদিকে যা ব্ল্যাক কোম্পানি ফরাসি হলে কি হবে, তাদের নাবিকরা মাতাল হলেই বেফাস কথা উগরে দিয়ে নিজের সরকারকেই বেজ্জত করে। এই সময় হুয়া এসে জানালো ২জন গার্ড এসেছে। ডক্টর ভাস্কো উঠে দাঁড়ালেন। তাহলে চলি কর্নেল সরকার। আমি গার্ডদের নির্দেশ দিয়ে নিরাপত্তা বাহিনীর গাড়ির সঙ্গে ফিরে যাব। সত্যি বলতে কি, আমি নার্ভাস হয়ে পড়েছি। কর্নেল বললেন, চিয়ার আপ মিস্টার ভাস্কো। ঘোড়া মানুষের চেয়ে স্বাভাবিক মানুষ কম বিপজ্জনক। তাকে এঁটে ওঠা সহজ। মিস্টার হালদার তাকে প্রায় ধরেই ফেলেছিলেন। বোঝা যাচ্ছে তার কাছে আগ্নেয়াস্ত্র বা ছুরি ছিল না। কাজেই পাত্তা দেওয়ার মানে হয় না। হালদার মশাই বললেন, চোর চোর। ছিচকে চোরের ইংরেজি কি জয়ন্তবাবু? বললাম, ডিকশনারি দেখতে হবে। এটি থিপ। গোয়েন্দাপ্রভু সহাস্যে বললেন, কি কন কর্নেল স্যার? কর্নেল ডক্টর ভাস্কোকে বিদায় দিতে গেলেন। হালদার মশাই প্যান্টের পকেট হাতড়াচ্ছিলেন। নস্যির কৌটা গেল কই? বলে শার্টের বুক পকেটে হাত গুজলেন। এই তো। আরে এটা আবার কি? উনি একটা দলা পাকানো কাগজ
বের করে ফেলে দিলেন। কাগজটা আমি তুলে নিলাম কার্পেট থেকে। কাগজটার ভাঁজ সিধে করে দেখি ইংরেজিতে লেখা একটা অদ্ভুত চিঠি। মাননীয় কর্নেল সরকার, আপনারা কোথায় যাবেন আমি জানি, তাই আপনার সাহায্য প্রার্থী। যদি আজ রাত 10টা নাগাদ একা বিচে যান, মুখোমুখি সব কথা খুলে বলবো। আমি সামান্য মানুষ, আমাকে ভয়ের কারণ নেই। পিজি। হালদার মশাই নস্যি নিয়ে নাক মুচ্ছিলেন। বললেন, ও জয়ন্তবাবু, আমার পকেটে ওটা আইলো কেমনে? মনে হচ্ছে চোর বেগতিক দেখে এটা আপনার পকেটে গুজে দিয়ে পালিয়েছে। সে কি? দেখি দেখি। চিঠিটা কর্নেলকে লেখা। চুপি চুপি বীজ দিয়ে এসে ওই বাংলোয় পৌঁছে দিতে চেয়েছিল। আপনার পাল্লায় পড়ে সেটা হয়নি। অগত্যা আপনার পকেটে গুজে দিয়ে পালিয়েছে। কিন্তু আজ রাতে কর্নেল বিচে গার্ড মোতায়েনের ব্যবস্থা করে ফেললেন। আহারে বেচারা, বলে হালদার মশাইকে চিঠিটা দিলাম। এই সময় কর্নেল ফিরে এলেন। হালদার মশাইয়ের হাত থেকে নিয়ে ওকে চিঠিটা দিলাম। উনি গম্ভীর মুখে পড়ার পর বুক পকেটে ঢোকালেন। তারপর অন্য বুক পকেট থেকে একটা টাইপ করা লিস্ট বের করে বললেন, প্যানামে আজ যারা তাহিতিতে এসেছে তাদের নাম আর ঠিকানা ডক্টর ভাস্কো এয়ারপোর্ট থেকে জোগাড় করেছেন একটা কপি। পিজি। আমাগো নাম নাই? কর্নেল কান দিলেন না, বললেন, পদ্রো গার্সিয়া। পর্তুগিজ নাম মনে হচ্ছে। আজকাল সন্ত্রাসবাদীদের রুখতে প্লেন যাত্রীদের নাম, ঠিকানা, পরিচয়, গন্তব্য ইত্যাদি সব তথ্য পাসপোর্ট থেকে নিয়ে এয়ারপোর্ট টু এয়ারপোর্ট কম্পিউটার ব্যবস্থার মাধ্যমে পাঠানো হয়। পদ্রো গার্সিয়া ভারতীয় নাগরিক। ঠিকানা রিপন লেন, কলকাতা। বয়স 35। পেশায় শিক্ষক। বিশেষ শনাক্তকরণ চিহ্ন নাকের ডান পাশে জরুল। উদ্দেশ্য পর্যটন। কর্নেল চুরুট ধরালেন ব্যস্তভাবে। চোখ বুজে বললেন, হ্যাঁ, এর হাতে হয়গ্রীবের উল্কি দেখেছিলাম। অথচ সে শিক্ষক। পথে সে আমার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে, বলেনি কেন? এদিকে ডক্টর ভাস্কর নামের পাশে লিখে রেখেছেন মা আ উ আ ইন, রুম নম্বর 31। বাহুতে উল্কি দেখতে পায়নি সরকারি গোয়েন্দারা। আশ্চর্য তো। হালদার মশাই বললেন, একটা কথা বুঝি না, সরকারি বাংলোয় এরা গার্ড রেখেছে কেন? কর্নেল স্যার বলেছিলেন স্বর্গদ্বীপ, স্বর্গদ্বীপে গার্ড কেন? কর্নেল চোখ বুজে আছেন। আমি বললাম, নরকের পাপিতাপিরা যাতে স্বর্গে হানা দিতে না পারে। ঠিক ঠিক, সায় দিলেন প্রাইভেট ডিটেকটিভ। কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসলেন। আচ্ছা হালদার মশাই, আপনি যেদিন পাসপোর্ট অফিসে ফর্ম আনতে গিয়েছিলেন সেদিন কোনো লোকের সঙ্গে আলাপ হয়েছিল? চমকে উঠলেন গোয়েন্দা ভদ্রলোক। হ্যাঁ, লম্বা লাইন ছিল। আমার পেছনে এক অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক ছিলেন। লাইন নড়ে না দেখে উনি বললেন, তার সঙ্গে আপনার আলাপ পরিচয় হয়েছিল কি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় যাওয়া হবে। বললেন তাহিতি। তখন আমিও বললাম, আরে আমিও তাহিতি যাব। এই করে আলাপ হয়ে গেল। তাহিতিতে একটা জাহাজ কোম্পানিতে চাকরি করেন ওই দাদা। উনি জানতে চাইলেন আমি কেন যাচ্ছি। তখন বললাম, গভর্নমেন্ট ইনভিটেশন, আমি একজন অর্নিথোলজিস্ট। উনি বললেন, সেটা আবার কি? তখন কর্নেল চোখ কটমটিয়ে ফের ওর কথার উপর বললেন, তখন সব কথা ফাঁস করে দিলেন আপনি? বিব্রত মুখে হালদার মশাই বললেন, না না, ঘোড়া মানুষের কথা বলিনি, পেঁচা প্রজাপতির কথা বলেছিলাম। মানে লাইনে দাঁড়িয়ে সময় কাটছিল না। করুণ মুখে নস্যি নিলেন হালদার মশাই। আমি আপনার প্রশংসা করেছিলাম কর্নেল স্যার, মা কালীর দিব্যি, খারাপ কিচ্ছু বলিনি। তাই শুনেই না উনি বললেন,
আপনারা কবে কোন ফ্লাইটে যাচ্ছেন? আমিও আপনাদের সঙ্গে যাব। কর্নেল অনিচ্ছার ভঙ্গিতে হাসলেন। সব বোঝা গেল, কিন্তু শুধু এটাই বোঝা গেল না, কেন পেদ্রো গার্সিয়া আমাকে এড়িয়ে চলল সারা পথ? কেন সে এইভাবে গোপনে দেখা করতে চাইল? কি সাহায্য সে চায় আমার কাছে? কর্নেল টেলিফোনের কাছে গিয়ে ফোন গাইড বইয়ের পাতা উল্টাতে লাগলেন। তারপরে ডায়াল করলেন মা আ উ আ ইন। আমাকে রুম নম্বর 31-এ মিস্টার পেদ্রো গার্সিয়াকে দিন। কিছুক্ষণ পরে ফোন রেখে কর্নেল বললেন, ঘরে রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। হয়তো বেরিয়েছে, পরে রিং করে দেখবেন। কিন্তু একটা কথা, তার যখন আপনাকে এত দরকার, সে এখানে আপনাকে রিং করছে না কেন? এই প্রশ্নের জবাবও পেদ্রো গার্সিয়া দিতে পারে বলে কর্নেল বোতাম টিপে হুয়াকে ডেকে ডিনার রেডি করতে নির্দেশ দিলেন। ডিনারে ডক্টর ভাস্কো বর্ণিত সামুদ্রিক শ্যাওলা ছিল। আমার খারাপ লাগলো, কিন্তু হালদার মশাই এবং কর্নেল খেতে খেতে প্রশংসায় পঞ্চমুখ হলেন। খাওয়া শেষ করে সবে ড্রেসিং রুমে ঢুকছি, টেলিফোন বাজল। কর্নেল সাড়া দিলেন, ডক্টর ভাস্কো? সে কি, কোথায়? আপনি দয়া করে আসুন, আমি যেতে চাই। বডি যেন না সরানো হয়। না না ডক্টর ভাস্কো, এটা গুরুত্বপূর্ণ। কর্নেল ফোন রেখে গম্ভীর মুখে বললেন, পেদ্রো গার্সিয়াকে তার ঘরে কেউ খুন করে গেছে। কিছুক্ষণ পরে ডক্টর ভাস্কোর গাড়ি এলো। মা আ উ আ ইনের দিকে ছুটে চলল গাড়ি। পাপেনু নদীর ধারে নিরিবিলি জায়গায় একতারা হোটেল। কেন ইন বা সরাইখানা নাম দেওয়া হয়েছে কে জানে। গিয়ে দেখি বন্দুকবাজ নিরাপত্তা বাহিনী আর পুলিশ হোটেল ঘিরে রেখেছে। 31 নম্বর রুম দক্ষিণ পশ্চিম কোণে, এবং তারই নিচে নদী। নদীর ওপারে উঁচু গাছের জঙ্গল চোখে পড়ল। পেদ্রো বাথরুমের দরজায় খুন হয়েছে। দরজাটা খোলা, মাথা বাথরুমের ভেতর এবং ধর বাইরে, উপর হয়ে আছে মৃতদেহ। বোঝা যায় বাথরুমে ঢুকতে যাচ্ছিল, সেই সময় আততায়ী মাথার পেছনে শক্ত কিছু দিয়ে আঘাত করেছে। রক্ত জমাট বেঁধে গেছে। ডক্টর ভাস্কো বললেন, ডাক্তার ফ্লোরার মতে আপাত দৃষ্টিতে এই ভদ্রলোক খুন হয়েছেন রাত 8টার আগে। পেছনের দরজা খোলা ছিল, দরজার বাইরে ব্যালকনি, ব্যালকনির নিচে নদী। কাজেই আততায়ীর পালানো সহজ ছিল। রাত 8:30টায় ডিনার দিতে এসে পরিচারক দরজায় নক করে। বারবার নক করে সাড়া না পেয়ে ম্যানেজারকে খবর দেয়। ইন্টারলকিং সিস্টেমের দরজা, ডুপ্লিকেট চাবি দিয়ে ম্যানেজার দরজা খুললেই আটকে ওঠেন। পুলিশে খবর দেন। আপনার নির্দেশে মিস্টার পেদ্রোর দিকে ম্যানেজারকে নজর রাখতে বলেছিলাম। ম্যানেজার আমাকেও খবর দেন। টেলিফোন অপারেটর বলেছে রাত 8:25-এ কেউ মিস্টার পেদ্রোকে রিং করেছিল। আমি। অপারেটর বলল ঘরে রিং হয়ে যাচ্ছে বলে কর্নেল পেছনের ব্যালকনিতে গেলেন। ফিরে এসে ঘরের ভেতরে চোখ বুলিয়ে বললেন, পেদ্রোর লাগেজ সার্চ করা হয়েছে? হ্যাঁ, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কয়েকটা বই, ট্রাভেলিং গাইড আর জামা কাপড় আছে। একটা ব্যাগে পাসপোর্ট আছে, ক্যামেরা আর ভিউ ফাইন্ডার আছে। ওই দেখুন। কর্নেল লাশের দিকে ঝুঁকলেন। পেদ্রোর গায়ে চকরা বকরা রঙিন গেঞ্জি। বাঁ বাহুর উপর কর্নেল টর্চের আলো ফেলে আতস কাচ দিয়ে সম্ভবত হয়গ্রীবের উল্কি খুঁজলেন। দেখলাম একটা মোটা জরুল আছে। হঠাৎ কর্নেল জরুলটা একটানে উপড়ে ফেললেন। একটা হয়গ্রীবের উল্কি দেখে চমকে উঠলাম। ডক্টর ভাস্কো বললেন, কি আশ্চর্য! জুরুলটা নকল, ইঞ্চিটাক চৌকো স্বচ্ছ সেলোফ্যান জাতীয় জিনিসের উপর বসানো। কর্নেল বললেন, লাশটা চিৎ করতে হবে। ডক্টর ভাস্কো একজন পুলিশ চিফকে ফরাসিতে কথাটা বললেন। পুলিশ চিফের মুখ বেজায় গোমরা। বুঝলাম বিদেশির নাক গলানোতে খচে গেছেন।
তার নির্দেশে দুজন পুলিশ লাশ চিৎ করে শোয়ালো। কর্নেল মৃতপ্রেদ্রর জিন্সের প্যান্ট তল্লাশ করে উঠে দাঁড়ালেন। ঘরে উজ্জ্বল আলো, তবু কর্নেল মেঝের কার্পেটে টর্চের আলো ফেলতে ফেলতে বিছানার কাছে ঝুঁকে পড়ল। কি একটা তুলে নিয়ে পেদ্রোর লাশের কাছে গেলেন। পেদ্রোর ডান হাতের আঙ্গুল আতস কাছে পরীক্ষা করে শটান উঠে দাঁড়ালেন। বললেন, আমার কাজ শেষ। ডক্টর ভাস্কো, আমরা বাংলোয় ফিরে যাব। বাংলোয় ফেরার পথে কর্নেল বললেন, ডক্টর ভাস্কো, আপনি ফিরে গিয়ে মাছ ধরা ট্রলারের মালিক আয়ুংয়ের সঙ্গে কথা বলুন। আমরা আজ রাতেই কোকো দ্বীপের দিকে পাড়ি জমাতে চাই। প্রতিটি মুহূর্ত মূল্যবান। পেদ্রোর খুনি কোকোর দিকে এতক্ষণ রওনা হয়ে গেছে। সব কথা যথাসময় খুলে বলবো। কিন্তু আমার সহকারী পিটার গিলম্যান যে হাওয়াই দ্বীপের হনলুলুতে 2 সপ্তাহ ছুটি কাটাতে গেছে, কাল সকালে প্লেনে ফিরবে। তাকে সঙ্গে না নিয়ে তাকে দরকার হবে না। হালদার মশাই এতক্ষণ উসখুস করছিলেন। বললেন, কর্নেল স্যার, উনারে কইয়া আমার একখান রিভলভার দেওয়ানের ব্যবস্থা করতে পারেন না? রাত 12টায় মৎস্যবন্দর হোয়ালোহা থেকে গোপনে চীনা জেলে আইয়ুংয়ের ট্রলারে আমরা পাড়ি জমিয়েছিলাম। পেদ্রো গার্সিয়ার খুনি ভয়ঙ্কর দ্বীপ কোকোর দিকে কোন আক্কেলে ছুটে যাবে বুঝতে পারছিলাম না। সেখানে নাকি সাংঘাতিক হিংস্র ঘোড়ামুখ মানুষের ডেরা। আমার বৃদ্ধ বন্ধু তখনও মৌনী বাবা, মুখে চুরুট, চোখ বন্ধ, সাদা দাড়িতে এক টুকরো ছাই। আইয়ুংয়ের মাছ ধরা ট্রলারের নিচের খোলটা মাছের গুদাম, ওপরে ইঞ্জিন ঘর সংলগ্ন একটা কেবিন, দুপাশে রেলিংয়ের খোলা ডেক। আমাদের দলে 2 জন সশস্ত্র রক্ষী, কোয়া এবং তিকি। তারা তিহাতির আদিবাসিন্দাদের বংশধর। প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই ইঞ্জিন ঘরে উকি মেরে সম্ভবত ট্রলার চালানো দেখছিলেন। চালকের নাম চিচিন। সে বুড়ো জেলে আয়ুংয়ের ছেলে। বাবা ছেলে মাত্র 2 জনে মিলে প্রশান্ত মহাসাগরে মাছ ধরে বেড়ায়। তাদের সাহস আছে বটে। কেবিনটা ছোট, দুধারে 2টো শোয়ার বাক্স, মধ্যিখানে একটা ডাইনিং টেবিল। টেবিলে ম্যাপ বিছিয়ে কর্নেল এবং ডক্টর ভাস্কো কোকো দ্বীপের অবস্থান দেখছিলেন। ডক্টর ভাস্কো বললেন, দ্বীপের এই ম্যাপটা রাষ্ট্রপুঞ্জের লোকেরা হেলিকপ্টার থেকে দেখে তৈরি করেছিলেন। দ্বীপের গড়ন লক্ষ্য করুন, প্রায় 1 ফালি চাঁদের মতো। ইংরেজিতে ক্রেসেন্ট বলা চলে, তো পলিনেশীয় অঞ্চলের ভাষায় চন্দ্রকলাকে বলে কোকো। মোটামুটি দৈর্ঘ্য 3 মাইল, মাঝখানে চওড়া অংশ মাত্র 1 মাইল। পিঠের দিকটা খাড়া পাথুরে পাহাড়, উল্টো দিকটা ঢালু এবং অজস্র খাড়ি আছে। এই জায়গাটুকু বালির বীচ। আমরা বীজ দিয়ে দ্বীপে পৌঁছেছিলাম। কর্নেল বললেন, মনে হচ্ছে বিচের উত্তর অংশে ঘাস আর ফুলের জঙ্গলে পেঁচা প্রজাপতির ঝাঁক দেখেছিলাম। ডক্টর ভাস্কো বললেন, এখন ওই দিকটায় দুর্ভেদ্য জঙ্গল। আমরা ক্যাম্প করেছিলাম বিচের ওপরে। এখানে কিছুটা জঙ্গল সাফ করতে হয়েছিল। কর্নেল আইউইংকে বললেন, ভাই আইউইং, তোমার ট্রলার কতক্ষণে পৌঁছতে পারবে? আমুদে বুড়ো জেলে কুতকুতে চোখে হেসে বলল, ঘন্টা 3 লেগে যাবে। আমরা সাপের লেজ ধরে এগোচ্ছি। মুরিয়া, রায়তিয়া, তারপর বোরা দ্বীপের পাশ কাটিয়ে সাপ বেটার ছেলে দৌড়চ্ছে কোকোর বুক ঘেঁষে। ডক্টর ভাস্কো একটু হাসলেন। সাপ বলতে ও সমুদ্র স্রোতের কথা বলছে। আইউইং বলল, লেজ ছাড়লেই কিন্তু বিপদ। তবে ভাববেন না, চিচেনের মুঠোর জোর প্রচণ্ড। কর্নেল বললেন, আপনি কি কখনো কোকোর কাছাকাছি মাছ ধরেছেন? ওখানে হাঙ্গরগুলো রাক্ষসে। কখন হালদার মশাই আমাদের কাছে এসেছেন লক্ষ্য করিনি। বলে উঠলেন, হাঙর ভেলা উল্টে দেবে না তো? কর্নেল গম্ভীর মুখে বললেন, দিতেও পারে, তবে সাঁতার দিতে হবে কিন্তু। গোয়েন্দা ভদ্রলোক সহাস্যে মাতৃভাষায় বলে উঠলেন, রিভলভার পাইছি, গুলি করুম।
আর কারে ডর, তবে ভেলা উল্টাইলে সাঁতারের কথা কইলেন। কর্নেল স্যার, আমি জলপোকা। কর্নেল আইয়ুংকে বললেন, আচ্ছা ভাই আইয়ুং, কোকোদ্বীপে ঘোড়ামুখো মানুষ সম্পর্কে আপনার কি ধারণা? আমোদে আইয়ুংয়ের মুখ সঙ্গে সঙ্গে কেমন যেন পাংশু হয়ে গেল। চাপাস্বরে বলল, আমার ছেলে চিচিন একদিন দূরবীনে এক পলকের জন্য ভয়ঙ্কর জন্তুটাকে দেখতে পেয়েছিল। তারপর থেকে আমরা কোকোদ্বীপ এড়িয়ে চলি। তবে এই যে আপনাদের পৌঁছে দিতে কোকোদ্বীপের কাছে যাচ্ছি, সেটা মাননীয় আলবার্তো ভাস্কো মশাইয়ের খাতিরে। ওর সাহায্য ছাড়া তাহিতিতে আমি রাজনৈতিক আশ্রয় পেতাম না। আমি ওর কাছে দিইনি। আচ্ছা, কোকোদ্বীপে আপনি বা চিচিন সন্দেহজনক আর কিছু কখনো লক্ষ্য করেছেন কি? আইয়ুং একটু চুপ করে থেকে বলল, দ্বীপটা সত্যিই ভুতুরে। কমাস আগে এক রাতে এখানে একটা আলো দেখেছিলাম। আলোটা কিছুক্ষণ নড়াচড়া করে নিভে গেল। ডেকে প্রচণ্ড হাওয়া আর জলের ঝাপটানি। কৃষ্ণপক্ষের চাঁদের আলো ফুটেছে, কিন্তু গাঢ় কুয়াশার সঙ্গে জ্যোৎস্না মিশে সব কিছু অস্পষ্ট। ট্রলারের আলোচ্ছটায় কালো জলের আলোড়ন দেখা যাচ্ছে। আইয়ুং ইঞ্জিন ঘরে গিয়ে কম্পাসের উপর ঝুঁকে ছেলেকে কিছু নির্দেশ দিচ্ছিল। কিছুক্ষণ পরে ডক্টর ভাস্কর ডেকে গেলেন। তিনি রক্ষীদ্বয় কোয়া এবং তিকির সাহায্যে রবারের ভেলা পাম্প করে ফুলিয়ে তাতে জিনিসপত্র বোঝাই করতে ব্যস্ত হলেন। দেখলাম ভেলায় দুটো করে ছোট্ট বৈঠা আটকানো আছে। হালদার মশাই তার বাইনোকুলার নিয়ে ডেকে পা বাড়িয়েই পিছিয়ে এলেন। কর্নেল ডেকের রেলিংয়ে ভর দিয়ে বাইনোকুলারে সমুদ্র দর্শন করতে থাকলেন। হালদার মশাই বাঁকা মুখে বললেন, গা গুলোচ্ছে, কি বিচ্ছিরি গন্ধ। বাথরুম কই? দেখিয়ে দিতেই গোয়েন্দা প্রভু সব এগে ঢুকে গেলেন। সমুদ্রে ভাসলে সি সিকনেস হয়, তাই আমাকে এবং ওকে কর্নেল ওষুধ খাইয়েছিলেন। বুঝলাম হালদার মশাইয়ের ওষুধ খাওয়া ব্যর্থ হয়েছে। ঢেউয়ের নাগরদোলায় এই রোগটার প্রাদুর্ভাব ঘটে, মানুষকে কাহিল করে ছাড়ে। আমারও অবশ্য বই বই ভাব আসছিল, কিন্তু তার চেয়ে কাবু করেছিল মাথার যন্ত্রণা। বেগতিক দেখে অ্যাসপিরিনের বড়ি গিলব ভাবছি। সেই সময় ডক্টর ভাস্কো কেবিনে ঢুকলেন। আমার হাতে অ্যাসপিরিনের বড়ি দেখে হা হা করে উঠলেন। সাংঘাতিক প্রতিক্রিয়া হবে মিস্টার চৌধুরী, সহ্য করুন। আর আধ ঘন্টা পরে আমরা ডাঙায় পৌঁছে যাব। দেখবেন মাথায় আর যন্ত্রণা হচ্ছে না। হালদার মশাই করুণ মুখে বেরিয়ে এসে বাংকে চিত হলেন। পরক্ষণেই বাং থেকে গড়িয়ে পড়ে মাতৃভাষায় কিছু একটা গালমন্দ করে উঠলেন। ডক্টর ভাস্কো তাকে উঠতে সাহায্য করে বললেন, উপকূলের কাছাকাছি বলেই ঢেউটা বেশি। কর্নেলের ডাক এসে গেল, ডক্টর ভাস্কো, ডক্টর ভাস্কো, ডক্টর ভাস্কো। ডক্টর ভাস্কো কেবিনের দরজা দিয়ে ডেকে ফিরে গেলেন। আমি টলতে টলতে দরজায় উকি দিলাম। সমুদ্রের গর্জন আর ইঞ্জিনের শব্দে ওদের কথা শোনা যাচ্ছিল না, কিন্তু ওদের হাবভাব দেখে মনে হলো দুজনেই উত্তেজিত। ততক্ষণে হালদার মশাই আবার বাথরুমে ঢুকেছেন। কর্নেল এবং ডক্টর ভাস্কো কেবিনে ফিরে এলেন একটু পরে। দেখলাম কর্নেলের দাড়ি ভিজে একাকার। দাড়ি থেকে জল ঝেড়ে তুম্ব মুখে বললেন, তাহলে যা ভেবেছিলাম তাই ঠিক হলো ডক্টর ভাস্কো। ডক্টর ভাস্কো উদ্বিগ্ন মুখে বললেন, কিন্তু আপনার দেখতে ভুল হয়নি তো? না, আলোটা টর্চেরই। কে এমন দুঃসাহসী যে কোকোদ্বীপে টর্চ জেলে ঘুরে বেড়ায়? সঙ্গে দলবল এবং অস্ত্রশস্ত্র থাকলে দুঃসাহসী হওয়া মানুষের স্বভাব ডক্টর ভাস্কো। কর্নেল চুরুট ধরালেন। একরাশ ধোয়া ছেড়ে ফের বললেন, ওই বীজ দিয়ে দ্বীপে ওঠা উচিত হবে না। আইয়ুংকে ডেকে পরামর্শ করা যাক। ডক্টর ভাস্কর ডাকে আইয়ুং এলো ইঞ্জিন ঘর থেকে। কর্নেল সেই ম্যাপটা বের করে টেবিলে বিছিয়ে বললেন,
ভাই আয়ুম, এই বীজ ছাড়া অন্য কোথাও কি কোকোদ্বীপে ওঠা যায় না? আয়ুম বলল, বিচের উত্তরে একটা খাড়ি আছে। খাড়িটা বড় বড় পাথরে ভর্তি। পাথরগুলো এড়িয়ে আপনাদের ভেলা যদি কিনারায় পৌঁছতে পারে, খানিকটা ঢালু জায়গা পাবেন। কিন্তু ঢালু জমিটা ঘন জঙ্গলে ঢাকা। তাছাড়া পাশের একটা ছোট্ট প্রপাত দেখেছি। প্রপাতের জল সমুদ্রে পড়ে হুল্লা হুল্লা নাচছে। এই মুল্লুকেরই নাচ কিন্তু। ডক্টর ভাস্কো ম্যাপে আঙুল রেখে বললেন, এই সে প্রপাত। আসলে দ্বীপে একটা মিঠে জলের প্রস্রবণ আছে, সেটা সরু ঝর্ণার মতো নেমে এসেছে। আমরা জানুয়ারি মাসে গিয়ে সেখান থেকেই পানীয় জল আনতাম। এই তো খাড়ি দিয়ে পৌঁছতে পারলে বরং ঝর্ণার ধারেই জঙ্গল কেটে ক্যাম্প করা যাবে। সেবার শুধু একটাই সমস্যা ছিল, নারকেল বনের ভেতর দিয়ে মাথা বাঁচিয়ে জল আনতে হতো, কারণ ক্রমাগত শুকনো নারকেল বোমার মতো মাথায় পড়ত। মাথায় হেলমেট পরে যেতেই হতো, নইলে খুলি ফেটে মরার আশঙ্কা ছিল। আর সে কি বিচ্ছিরি ফটফট শব্দ! জানেন কর্নেল সরকার, পাথরে নারকেল পরে ফেটে যায়। সেই নারকেলের শ্বাস খেতে আসে ঝাঁকে ঝাঁকে রাক্ষসে সামুদ্রিক কাঁকড়া। সেও আর এক উপদ্রব। আয়ুম প্রায় নেচে উঠল। বাহ, আমারও আপনাদের সঙ্গী হতে ইচ্ছে করছে। এই কাঁকড়ার নাম নারকেল কাঁকড়া। খুব সুস্বাদু। এক বস্তা ধরতে পারলে রাজা হয়ে যাব। তবে বেজায় ধূর্ত বেটার ছেলেরা। দেখি, চিচিনের সঙ্গে পরামর্শ করে আসি। বুড়ো ইঞ্জিন ঘরে চলে গেল। হালদার মশাই ততক্ষণে বাথরুম থেকে বেরিয়ে মেঝে কম্বল পেতে চিত হয়েছেন। তার শোচনীয় অবস্থা দেখে ডাক্তার ভাস্কো তাকে ওষুধ খাইয়ে দিলেন। কর্নেল ম্যাপের দিকে ঝুঁকে পড়েছেন। আয়ুং ফিরে এসে বলল, চিচিন রাজি হচ্ছিল না। ওকে অনেক বুঝিয়ে একটা শর্তে রাজি করালাম। বললাম, সরকারি বড় কর্তারা এবং সশস্ত্র রক্ষী আছে। সাংঘাতিক জন্তুটাকে মেশিন গানের গুলিতে ঝাঁঝরা করে দেবে। তো ওই খাড়িতে ট্রলার ঢোকানো যাবে না। পাশে একটা খাড়িতে চিচিন ট্রলার নোঙর করে রাখবে। কিন্তু চিচেনের একটা রাইফেল আর ডজন চারেক গুলি দরকার। এই ওর সত্য। ডক্টর ভাস্কো বললেন, এখনই দিচ্ছি। আমরা অনেক অস্ত্র এনেছি। আবার প্রোগ্রাম বদলানোর দরুন আধ ঘন্টা দেরি হলো। ট্রলারের ইঞ্জিন যখন বন্ধ হলো এবং ঘর ঘর শব্দে নোঙর পড়ল, তখন রাত 3:30 বাজে। দড়ির সিঁড়ি বেয়ে রবারের ঝুলন্ত ভেলায় নামা এক বিপজ্জনক কসরত। অবাক হয়ে দেখলাম সি সিকনেসে কাহিল হালদার মশাই অক্লেশে ভেলায় অবতরণ করলেন। পুলিশ ট্রেনিং সম্ভবত এর কারণ। তারপর বৈঠা টানতেও তিনি দক্ষ। তার কারণ সম্ভবত তার অতীত জীবন, যা নদ নদীর দেশ পূর্ববঙ্গে কেটেছে। আয়ুং নিজের পেলিনেশীয় ক্যানো নামিয়েছিল। ছিপ নৌকার গড়ন এই ক্যানোতে মাছ ধরার জাল ছিল। বড় বড় পাথর এড়িয়ে ঢেউয়ের নাগরদোলায় কিভাবে কিনারায় পৌঁছেছিলাম বলতে পারবো না। আমি সারাক্ষণ চোখ বন্ধ করেছিলাম। নোনা জলে পোশাক ভিজে জবুথবু অবস্থা। হালদার মশাইকে বলতে শুনলাম, হাঙর গেল কই? বুড়ো কইছিল হাঙর আছে। হ। তারপরই যেন একটা হুলস্থুলো বেঁধে গেল। সমুদ্র আর প্রপাতের গর্জন ছাপিয়ে হঠাৎ হাজার হাজার সামুদ্রিক পাখির চিৎকার শুরু হলো। আবছা জ্যোৎস্নায় তাদের উড়াউড়ি দেখতে পেলাম। আয়ুং ভয়ার্ত স্বরে বলে উঠল, ওরা তো এখন ঘুমিয়ে থাকে, কেন ওরা জেগে উঠল? মশাইরা, সাবধান হন। সাংঘাতিক দানবটা নিশ্চয়ই আমাদের সাড়া পেয়েছে। আমি শুনেছি সে যেখানে যায় সেখানকার ঘুমন্ত পাখিরা ভয় পেয়ে পালাতে থাকে। ডক্টর ভাস্কো ব্যস্তভাবে বললেন, কোয়া, তুমি হ্যান্ড গ্রেনেড হাতে নাও।
কর্নেল খাড়ির দিকে ঘুরে পাখিদের উড়াউড়ি দেখছিলেন। বললেন, আশ্চর্য তো, হঠাৎ ভয় পেল কেন ওরা? পাখিগুলো সিগাল, সারা রাত ওরা ঘুমিয়ে থাকে। ফিকে জ্যোৎস্নায় লক্ষ্য করলাম পাখির ঝাঁক খাড়ি থেকে দ্বীপের ওপর কিছু অংশ জুড়ে চক্কর দিচ্ছে। হাজার হাজার পাখি মিলে যেন একটা বিশাল কালো চাকা অদ্ভুত শব্দে ঘুরপাক খাচ্ছে। কর্নেলের পাল্লায় পড়ে জীবনে অনেক বিপজ্জনক অবস্থায় কাটিয়েছি, যখন সব সাহস উবে গিয়ে আতঙ্কে রক্ত ঠান্ডা হিম হয়ে গেছে। কিন্তু কোকোদ্বীপে পা দিয়ে যে আতঙ্কের মধ্যে কিছু সময় কাটিয়েছিলাম, জীবনে তা ভুলব না। আমরা কর্নেলের নির্দেশে গুড়ি মেরে বসে পড়লাম। উনি টর্চ জ্বালাতে নিষেধ করেছিলেন। আমরা আছি ঢালু জমির নিচে এবং ওপরে ঘন ঝোপঝাড়। কোয়া এবং তিকির এক হাতে দুর্ধর্ষ কালাশকের রাইফেল, অন্য হাতে গ্রেনেড। তারা আমাদের সামনে একটা পাথরের দুপাশে হাঁটু দুমড়ে বসেছে। প্রতি মুহূর্তে ঘোড়ামুখ দানবটার আবির্ভাব আশঙ্কা করছিলাম। কতক্ষণ পরে কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, সিগালগুলো চুপ করেছে, ওরা ডেরায় ফিরে গেছে, কিন্তু আমাদের আপাতত এখানেই অপেক্ষা করা উচিত। ভোরের আলো ফুটলে আমরা রওনা হব। তবে সত্যি একটা রহস্যময় ঘটনা। হঠাৎ ওরা ভয় পেল কেন? দিনের আলো সত্যিই মানুষকে হারানোর সাহস ফিরিয়ে দেয়। হাতিঘাস, ফার্ন, রঙিন পাতাওয়ালা মানকচু জাতীয় গাছের ঝোপ, বুগেনভিলিয়া আর রং বেরঙের নাম না জানা ফুলের জঙ্গল পেরিয়ে সেই ঝর্ণাধারার পাশে আমাদের দুটো ক্যাম্প পাতা হয়েছিল। উত্তরে ছটফটিয়ে চলা ঝর্ণাধারার ওপারে এবং ক্যাম্পের পশ্চিমে নিবিড় নারকেল বন, সামনে দক্ষিণে রাবার গাছের জঙ্গল। ব্রেকফাস্ট করে কর্নেল এবং ডক্টর ভাস্কো গার্ড তিকিকে সঙ্গে নিয়ে বেরোলেন। এদের হাতে প্রজাপতি ধরা জাল দেখে বুঝলাম পেঁচা প্রজাপতির খোঁজে যাচ্ছেন। কর্নেল আমাকে এবং হালদার মশাইকে ক্যাম্প ছেড়ে যেতে নিষেধ করেছিলেন। না করলেও অন্তত আমি এক পা বাড়াতে রাজি নই। আয়ুং কিছুক্ষণ দোনামোনা করার পর একটা সারাশি এবং বস্তা হাতে নারকেল বনের দিকে চলল। ওর পিঠে গোজা লম্বাটে একটা দা। কোয়া তিহাতি ভাষায় ওকে কিছু বলল, কিন্তু আয়ুং যেন নারকেল খেকো কাকড়ার নেশায় আচ্ছন্ন। ওয়ার কথা গ্রাহ্য করল না। হালদার মশাই বাইনোকুলারে চারিদিক দেখছিলেন। হঠাৎ বললেন, ওগুলি কি ফল? বাতাবি লেবু নাকি? বলেই কোয়াকে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দ্য ফ্রুট? বিগ ট্রি অ্যান্ড বিগ ফ্রুট। কোয়া জিভে একটা শব্দ করে বলল, ব্রেড ফুড। ডেলিশাস মিস্টার। কয় কি জয়ন্তবাবু, রুটি ফল? গাছে রুটি ধরে নাকি? রূপকথা যা শুনেছিলাম তা দেখি সত্যি। এ যে একটা রাখাল পিঠে পুঁতেছিল, তা থেকে পিঠে গাছ হলো। পড়েননি? পড়েছি। তারপর এক রাক্ষসী বুড়ি সেজে এসে পিঠে চাইল। রাখাল যেই তার হাতে পিঠে দিয়েছে, বুড়ি তাকে খপ করে ধরে ঝুলিতে পুড়েছে। কাজেই সাবধান। হালদার মশাই খিকখিক করে একচোট হাসলেন। তারপর ফের বাইনোকুলারের রাবার গাছের জঙ্গলের পাশে ব্রেডফুট গাছটা দেখতে থাকলেন। একটু পরে দেখি উনি বাইনোকুলার নামিয়ে পকেট থেকে রিভলভার বের করে এগিয়ে যাচ্ছেন। বললাম, হালদার মশাই, হালদার মশাই, কোথায় যাচ্ছেন? একখান পিঠা না খাইয়া সারুম না। যাবেন না, হয়গ্রীব ওত পেতে আছে। ওয়া চেঁচিয়ে উঠল, ডোন্ট গো মিস্টার। গোয়েন্দা প্রবর কানে নিলেন না, লম্বা পায়ে এগিয়ে গেলেন। গাছটা অন্তত 50 মিটার দূরে। হঠাৎ ওকে একটা পাথরের আড়ালে বসে পড়তে দেখলাম। তারপর গুড়ি মেরে রবার গাছের জঙ্গলে ঢুকলেন। উদ্বিগ্ন হয়ে বললাম, ওয়া, দেখো তো উনি কোথায় গেলেন? ওয়া নির্বিকার মুখে বলল,
আমি ক্যাম্প ছেড়ে নড়ব না, আমার চাকরি চলে যাবে। কি করব ভাবছি, সেই সময় ঝর্ণার দিক থেকে আয়ুং ছুটে এলো। তার হাতে সেই ধারালো দা। ভয়ার্ত মুখে সে কুয়াকে কিছু বলল। কুয়া রাইফেল বাগিয়ে ঝর্ণার দিকে করে দাঁড়ালো। বললাম, কি হয়েছে মিস্টার আয়ুং? ঘোড়া মুখ ডানো ঝর্ণার ওপারে ঝোপের ভেতর মুখ বের করে উকি দিচ্ছিল। বলেন কি? হ্যাঁ মশাই, আমি স্পষ্ট দেখেছি। 4টে কাঁকড়া ধরেছিলাম, বস্তা সারাশি ফেলে পালিয়ে এসেছি। আমি হালদার মশাইয়ের জন্য উদ্বিগ্ন। বললাম, কর্নেল এবং ডক্টর ভাস্কো ফিরে আসুন, তারপর আপনার সারাশি ও বস্তা উদ্ধার করা যাবে। কিন্তু এদিকে এক কাণ্ড। কোয়া তিহাতি ভাষায় ওকে কিছু বলল। আয়ুং আমার দিকে ঘুরে বলল, ডানোটা ঝর্ণার ওপারে আছে, কাজেই আপনাদের সঙ্গী ভদ্রলোকের কোনো ভয় নেই। উনি হয়তো খরগোশ দেখেছেন, খরগোশের মাংস সুস্বাদু। মরিয়া হয়ে এগিয়ে গেলাম। রবার বনের কাছে গিয়ে ডাকলাম, হালদার মশাই, হালদার মশাই। কোনো সাড়া এলো না। আরও কয়েকবার ডাকাডাকি করে ক্যাম্পে ফিরে এলাম। বরাবর দেখে আসছি, অত্যুৎসাহী এই প্রাইভেট ডিটেকটিভ কেলেঙ্কারি না বাঁধিয়ে ছাড়েন না। কোয়া তার ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, ইটিং ব্রেডফুড শিওর। কিন্তু ডাকাডাকি করে কোনো সাড়া পেলাম না। হয়তো আমার কথার উপর আয়ুং বলল, পাকা ব্রেডফুড খেলে ভীষণ ঘুম পায়। কিছুক্ষণ পরে কর্নেল এবং ডক্টর ভাস্কো ঝর্ণার দিক থেকে ফিরে এলেন। আয়ুং হাউমাউ করে ঘোড়ামুখো দানোর খবর দিল এবং তার সারাশি বস্তা উদ্ধারের জন্য কাকুতি মিনতি শুরু করল। ডক্টর ভাস্কো বললেন, কোয়া, তুমি আয়ুংয়ের সঙ্গে গিয়ে ওর জিনিসগুলো উদ্ধার করো। ইতিমধ্যে কর্নেলকে আমি হালদার মশাইয়ের দুঃসংবাদ দিয়েছি। কর্নেল ডক্টর ভাস্কোকে ঘটনাটা জানিয়ে ব্যস্তভাবে বললেন, মিস্টার হালদার সম্ভবত পেদ্রোর খুনি কিংবা তার দলের কাউকে অনুসরণ করেছেন। আমাদের এখনই ওর খোঁজে যেতে হবে। ডক্টর ভাস্কো ক্যাম্পে ঢুকে একটা রাইফেল নিয়ে এলেন। বললেন, কি, তুমি আমাদের সঙ্গে এসো, কোয়া এখনই ফিরে আসবে। রাবার গাছের জঙ্গল এমন নিবিড় আর দুর্ভেদ্য যে কয়েক গজ এগিয়ে ডাইনে ব্রেডফুট গাছের জঙ্গলে ঢুকতে হলো। কর্নেল বাইনোকুলারে গাছপালার ফাঁক দিয়ে কিছু দেখার পর বললেন, একটা পাথরের শৈলশিরা দেখতে পাচ্ছি। ওই শৈলশিরার নিচেই কি সমুদ্র? ডক্টর ভাস্কো সায় দিলেন, দ্বীপের শেষ সীমানা ওটা। কর্নেল সতর্ক দৃষ্টিতে হালদার মশাইয়ের গতিবিধির সূত্র খুঁজতে খুঁজতে হাঁটছিলেন। পাশে একটা নারকেল বনে অনবরত পটকা ফাটার শব্দে চমকে উঠছিলাম। তারপর বুঝলাম শুকনো নারকেল খসে পড়ছে। এবার ফার্ন আর বুগেনভিলিয়ার জঙ্গল পেরিয়ে ঢালু হয়ে ওপরে ওঠা মোটামুটি খোলামেলা বিস্তীর্ণ জায়গা। নানা গড়নের পাথর, ঘাস আর ফলের হাসিতে ঝলমলে ঝোপঝাড়। কর্নেল হঠাৎ একখানে থেমে বললেন, ওই দেখুন ডক্টর ভাস্কো, পেঁচা প্রজাপতির ঝাঁক। ডক্টর ভাস্কো আসতে বললেন, হ্যাঁ ডক্টর ভাস্কো, বুঝতে পেরেছি আপনার মন প্রজাপতিতে নেই, আগেও ছিল না। তবে এবার পেদ্রোর খুনি এবং তার সাঙ্গপাঙ্গরা আপনার দৃষ্টি আকর্ষণ করেছে। উনি চমকে উঠে কর্নেলের দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। কর্নেল একটু হাসলেন। পেদ্রো গার্সিয়া এক সময় ছিল তাহিতির জাব ব্ল্যাক জাহাজ কোম্পানির নাবিক। সম্ভবত কারো হুমকিতে চাকরি ছেড়ে কলকাতায় পালিয়েছিল। মা উ ইন থেকে ফিরে গত রাত্রে আমি জাব ব্ল্যাক কোম্পানিতে ফোন করে এ কথা জেনেছি। তার আগেই অবশ্য আমার একটু সন্দেহ জেগেছিল। বাংলোয় আপনার লেখা প্রজাপতির বইয়ে আপনার পুরনো নাম দেখেছিলাম। ডক্টর ভাস্কো বিরক্ত মুখে বললেন, গার্সিয়া একটা সাধারণ নাম, আপনি কি বলছেন বুঝতে পারছি না। পেদ্রো খুন হওয়ার খবর
গতরাত্রে আপনিই যেচে পড়ে আমাকে দিয়েছিলেন। তার মানে পেদ্রোর দিকে আপনার নজর ছিল। আমি খুব কৌতূহলী চরিত্রের লোক, ডক্টর গার্সিয়া। এখানে আসার আগে কোকোদ্বীপ সম্পর্কে কলকাতার ফোর্ট উইলিয়ামে গিয়ে পুরনো সামরিক নথিপত্র ঘেটেছিলাম। 1760 সালে পর্তুগিজ জলদস্যু ওসভালদো দে মেলো দে গার্সিয়ার ঘাঁটি ছিল কোকোদ্বীপ। পরে জেনেছি পেদ্রো গার্সিয়া ছিল তার বংশধর। যা ব্ল্যাক কোম্পানিতে ফোন করে এও জেনেছি আপনারই সুপারিশে পেদ্রোর চাকরি হয়েছিল, কিন্তু সম্ভবত সে কারো হুমকিতে চাকরি ছেড়ে পালায়। এক কথা বারবার শুনতে চাই না, আপনার বক্তব্য কি? আপনি বাঙ্গালোর সম্মেলন থেকে কলকাতা হয়ে ফেরার সময় পেদ্রোর সঙ্গে রিপন লেনে দেখা করতে গিয়েছিলেন। সতর্কতার দরুন আপনি কাছেই ইলিয়ট রোডে আমার সঙ্গে দেখা করেন। যাই হোক, পেদ্রো আপনার কথায় আবার তাহিতি এসেছিল। তারপর সম্ভবত সে টের পায় আপনি তাকে ফাঁদে ফেলেছেন। কলকাতার পাসপোর্ট অফিসে মিস্টার হালদার তাকে আমার কীর্তিকলাপ জানিয়েছিলেন, তাই সে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। আমার সঙ্গে ফোনে কথা বলতে সাহস পায়নি, তার কারণ অনুমান করা যায়। ফোনে আপনার আড়ি পাতার ভয় ছিল পেদ্রোর। ডক্টর ভাস্কো ফুঁসে উঠলেন। কিন্তু আমি ওকে খুন করিনি। কর্নেল চুরুজ্জেলে বললেন, না হয় আপনি ওকে খুন করেননি, তবে পূর্বপুরুষের গুপ্তধনের ম্যাপ হাতাতে দরকার হলে তা করতেন আপনি। আপনার দুর্ভাগ্য, তার আগেই আপনার প্রতিপক্ষ পেদ্রোকে খতম করে ম্যাপ নিয়ে পালিয়ে এসেছে। পেদ্রোর সঙ্গে আপনার রক্তের সম্পর্ক ছিল, ডক্টর গার্সিয়া। প্রমাণ দিতে পারেন? পারি। নিহত পেদ্রোর পকেট থেকে পকেটমারদের কৌশলে এই চিঠিটা আমি হাতিয়েছিলাম। চিঠিটা পর্তুগিজ ভাষায় লেখা। পর্তুগিজ ভাষা রোমান হরফে লেখা হয়, তবে আপনার দপ্তরের বাংলোর পরিচারক হুয়া পর্তুগিজ জানে। সে আমাকে সাহায্য করেছে। এটা আপনার লেখা চিঠি। বলে কর্নেল ওকে চিঠিটা দিলেন। ডক্টর ভাস্কো চিঠিটা ছিঁড়ে ফেলে বললেন, ঈশ্বরের দোহাই কর্নেল সরকার, আর এসব কথা নয়। আপনি আমাকে সাহায্য করুন। আপনাকে আমি গুপ্তধনের ভাগ দেবেন তো? গুপ্তধনে আমার মাথা ব্যথা নেই, ডক্টর গার্সিয়া। আমি সাংঘাতিক ঘোরামুখো মানুষ, সম্পর্কেই আগ্রহী। কর্নেল, আপনি হালদার মশাইয়ের কথা ভুলে গেছেন। তিনি হয়তো বিপন্ন। না ডার্লিং, বাইনোকুলারে দেখে নিয়েছি। হালদার মশাই ওই শৈলশিরার নিচে একটা পাথরের আড়ালে ঘাপটি পেতে বসে আছেন। বলে তিনি ডক্টর ভাস্কর দিকে ঘুরলেন। তাছাড়া হিংস্র দানবটির ভয়ে আপনি আর কোকোদ্বীপে আসার আশা ছেড়ে দিয়েছিলেন। তাছাড়া এই বিতর্কিত দ্বীপে বারবার আসতে দেওয়ার অনুমতি তাহিতি সরকার দিত না। কিন্তু আন্তর্জাতিক প্রকৃতি পরিবেশ বিজ্ঞানী মহলে সুপরিচিত এই কর্নেল নীলাদ্রি সরকার আপনার আবার কোকোদ্বীপে আসার সুযোগ করে দিয়েছিলেন। তবে সতর্কতার জন্য আপনি পেদ্রোকে কি আমার ছায়া না মারতে নির্দেশ দিয়েছিলেন? হ্যাঁ, নিহত পেদ্রোর আঙ্গুলে এবং খাটের নিচে আতস কাছে আমি জীর্ণ প্রাচীন কাগজের আঁচ দেখেছি। ওটাই সম্ভবত গুপ্তধনের ম্যাপ। কিন্তু আপনি শুনলে দুঃখিত হবেন, ডক্টর গার্সিয়া। কলকাতার ফোর্ট উইলিয়ামে সামরিক নথিপত্রে দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা কোকোদ্বীপে সামরিক ঘাঁটি গড়ার সময় ডিনামাইটে ওই শৈলশিরার একটা অংশ ধসিয়েছিল। ব্রিটিশ গুপ্তচর সংস্থার সূত্রে খবর পাওয়া যায় জাপানিরা সেখানে প্রচুর সোনাদানা, হিরে জহরত আবিষ্কার করে। ডক্টর ভাস্কো প্রায় আর্তনাদ করলেন। হায় ঈশ্বর! এই সময় টিকি এসে বলে উঠল, কর্নেল সরকারের সঙ্গী ভদ্রলোক পালিয়ে আসছেন। দেখলাম প্রাইভেট ডিটেকটিভ ঊর্ধ্বশ্বাসে আমাদের দিকে দৌড়ে আসছেন। আমাদের দেখতে পেয়ে ওর গতি বেড়ে গেল। কাছে এসে হাসপাস করে বললেন, পলাইয়া যান, হয়গ্রিপ ইজ কামিং। কর্নেল কিছু বলার আগেই উনি পাশ কাটিয়ে গিয়ে পিছনে একটা নারকেল গাছে তত্তর করে উঠে গেলেন।
আমরা দৌড়ে গেলাম। কর্নেল বললেন, মাথায় নারকেল পড়বে হালদার মশাই, খুলি ফেটে যাবে। তখনই একটা নারকেল নিচের পাথরে পড়ে ফটাস শব্দে ফেটে গেল। সঙ্গে সঙ্গে গোয়েন্দাপ্রভু নেমে এলেন। ডক্টর ভাস্কোকে উত্তেজিতভাবে ইংরেজিতে বললেন, এ কি রিভলভার মশাই? 2 নম্বরই জিনিস, ট্রিগার টেনে গুলি বেরোলো না। ডক্টর ভাস্কো আমাদের 3 জনকে 3টে খেলনা রিভলভার দিয়েছেন হালদার মশাই। কেন? উনি চাননি আমরা আত্মরক্ষা করতে পারি। কেন কেন? গুপ্তধনের অভিযাত্রীদের এই স্বভাব, তবে পরে বুঝিয়ে বলবো। বলে কর্নেল ডক্টর ভাস্কোর হাত ধরে টানলেন। দুঃখ করে লাভ নেই ডক্টর গার্সিয়া, এবার পেদ্রোর খুনি এবং তার সাঙ্গপাঙ্গদের একটা বিহিত না করে দ্বীপ থেকে চলে যাওয়া উচিত হবে না। সেই সঙ্গে ঘোড়ামুখা মানুষটাকে পাকড়াও করা দরকার। চলুন আপাতত ক্যাম্পে ফেরা যাক। কিন্তু ক্যাম্পে ফিরেই হকচকিয়ে গেলাম। 2টো ক্যাম্প মুখ থুবড়ে পড়ে আছে, জিনিসপত্র চারিদিকে ছড়ানো, ভাঙচুর অবস্থা। কোয়া এবং আয়ুংয়ের কোনো পাত্তা নেই। ডক্টর ভাস্কোকে এখন কাকতারুয়া দেখাচ্ছিল। ভাঙা গলায় অতি কষ্টে বললেন, আমাদের এখনই দ্বীপ ছেড়ে পালাতে হবে। সাংঘাতিক জন্তুটা কোয়া এবং আয়ুং বেচারাকে নিশ্চয়ই মেরে ফেলেছে। এ আমারই পাপের ফল। কি হতাশ মুখে বলল, আমাদের ভেলা দুটো ছিঁড়ে ফেলেছে, আয়ুংখুরোর ক্যানোটা ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমরা চিচিনের ট্রলারে ফিরব কি করে? হায় হায়, এবার বেঘরে প্রাণটা যাবে। শুনেছি ঘোড়ামুখ দানোটার গায়ে গুলি বেঁধে না। কর্নেল বাইনোকুলারে ঝর্ণার দিকটা দেখছিলেন। বললেন, আচ্ছা হালদার মশাই, হয়গ্রীবকে আপনি কোথায় দেখেছিলেন? হালদার মশাই উত্তেজনার উপশমে নস্যি নিচ্ছিলেন। বললেন, একটা লোক উকি দিচ্ছিল দেখে তাকে ফলো করে যাচ্ছিলাম। ওইদিকে পাহাড়ের একটা চাতালে হঠাৎ দেখি হয়গ্রীব। রিভলভারে গুলি বেরোলো না, কি করব, পালিয়ে এলাম। আমাকে দেখে বিকট চিহি করে দাঁত খিচিয়ে তেড়ে আসছিল। কর্নেল বললেন, একটা খটকা লাগছে। ক্যাম্প থেকে ওই শৈলশিরার দূরত্ব সিধে অন্তত 2 মাইল। কাজেই এই ক্যাম্পে জন্তুটা হানা দিয়ে কত দূর পৌঁছতে হলে তার ডানা থাকা দরকার। হালদার মশাই, জন্তুটা দেখতে কেমন? ভয় পাওয়া গলায় গোয়েন্দাপ্রবর বললেন, ধর গরিলার মতো, মুখ ঘোড়ার মতো, কালো কুচকুচে রং, লোমে ভর্তি। ডক্টর ভাস্কো এবং তিকি ক্যাম্প টেনে সরাচ্ছিলেন। ডক্টর ভাস্কো বললেন, সর্বনাশ, রেডিও ট্রান্সমিটারটা আছড়ে ভেঙেছে। খাবারের প্যাকেট বোঝায় পেটি দুটি দেখছি না। এ কি, অস্ত্রের বাক্সটাও নেই। এ কখনো জন্তুটার কাজ নয়। না, বলে কর্নেল হঠাৎ ঝর্ণার দিকে এগিয়ে গেলেন। তারপর হাঁক দিলেন, মিস্টার আয়ুং, ভয় নেই, গাছ থেকে নেমে আসুন। দেখলাম ঝর্ণার ধারে একটা ঝাঁকড়া গাছ থেকে আয়ুং নেমে এলো। আমি এবং হালদার মশাই দৌড়ে গেলাম। আয়ুং বেজার মুখে বলল, ছে ছে, কোয়া এত ভীতু জানতাম না। হঠাৎ আমাকে ফেলে পালিয়ে গেল। আমি ভাবলুম ও দানোটাকে দেখেছে, তাই গাছে উঠে প্রাণ বাঁচালাম। তারপর তার চোখ গেল ক্যাম্পের দিকে। দানোটা তাহলে সত্যি হানা দিয়েছিল ক্যাম্পে? সর্বনাশ, আমার কেনটাকে বেটা আস্ত রাখেনি দেখছি। কর্নেল বললেন, আপনি ক্যাম্পের দিকে তাকাননি? কোনো শব্দ পাননি? না, ভয়ে চোখ বুজেছিলাম। আর ঝর্ণার যা বিচ্ছিরি শব্দ, কিছু শোনা যায় না। কর্নেল ক্যাম্পের কাছে ফিরে এসে বললেন, ডক্টর ভাস্কো, ক্যাম্প দুটো খাটাতে হবে, খাদ্যের অভাব হবে না। দ্বীপে নারকেল আর ব্রেডফুড আছে। ঝর্ণার জলে মাছের অভাব হবে না। নারকোল খেকো কাঁকড়াও আছে,
কি বলুন ভাই আয়ুং? আয়ুং দোমনা করে সায় দিল, কিন্তু ডক্টর ভাস্কো রুষ্ট হয়ে বললেন, আপনারা থাকুন, আমরা আর এক মুহূর্ত এখানে থাকছি না। কুয়ার নিশ্চয়ই হিংস্র জন্তুটার পাল্লায় পড়েছে। আবার আমাকে সরকারের কাছে জবাবদিহি করতে হবে। চলো তিকি, আয়ুং এসো। আয়ুং বেজার মুখে বলল, কিন্তু যাবেন কি করে কর্তা? ওদিকের খাড়িতে চিচিন আমাদের জন্য ট্রলার নিয়ে অপেক্ষা করছে। ট্রলারে পৌঁছতে হলে সাঁতার কাটতে হবে, জলে নামলে হাঙর গিলে খাবে যে। এই সময় তিকি তাহিতি ভাষায় ডক্টর ভাস্কোকে কিছু বলল। শুনে উনি চমকে উঠলেন। আয়ুংয়ের মুখেও বিস্ময় লক্ষ্য করলাম। তারপর ফোঁস শব্দে শ্বাস ফেলে ডক্টর ভাস্কো বললেন, ঠিক আছে কর্নেল সরকার, আমরা থাকছি। কর্নেল হাসলেন। কুয়ার বিশ্বাসঘাতকতার শাস্তি দেওয়ার জন্য আপনার থাকা দরকার। বললাম, তার মানে? মানে যথাসময়ে বুঝবে ডার্লিং। কর্নেল ক্যাম্পের এরপলে হাত লাগালেন। এসো, তোমরাও হাত লাগাও। ক্যাম্প দুটো খাটানো হলো। তিকি আয়ুংয়ের সঙ্গে গিয়ে ওর থলে এবং সারাশি নিয়ে এলো। অনেক নারকল আর কাঁকড়া ছিল থলে। খুশি হয়ে দেখলাম ওরা এক কাঁদি কলাও এনেছে। ঝর্ণার ধারে একটা কলা বনের খবর পাওয়া গেল। কর্নেল বললেন, পলিনেশিয়ার সব দ্বীপে অজস্র কলা গাছ আছে। আমরা এগুলোকে বলি সিঙ্গাপুরি কলা। আসলে সবই প্রকৃতির দান। ডক্টর ভাস্কো কর্নেলের কাছে ক্ষমা চেয়ে আমাদের রিভলভার 3টে ফেরত নিলেন। 3টেই খেলনা মাত্র। ভাবতে বুক কেঁপে উঠল। হয়গ্রীবের কথা আলাদা, কিন্তু পেদ্রোর খুনি দলের হাত থেকে খেলনা অস্ত্র দিয়ে কি আত্মরক্ষাও করা যেত? এবার ডক্টর ভাস্কর সত্যিকার রিভলভার কর্নেলের পাতলুনের পকেটে ঢুকল। তিকির কোমরে বেল্টে আটকানো হ্যান্ড গ্রেনেড ভর্তি ছোট্ট হ্যাভারস্যাক। সে তার রাইফেলটা আমাকে দিতে এলে হালদারমশাই ছিনিয়ে নিলেন। জয়ন্তবাবুর কাম না, আমি 34 বছর পুলিশে চাকরি করছি। মিস্টার টিকি, গিভ মি ওয়ান এক্সট্রা বুলেট কেস। অগত্যা কর্নেলের পরামর্শে আয়ুং তার দাঁ দিয়ে একটা গাছের ডাল কেটে লাঠি বানালো। সেটা আমাকে দিয়ে আমুদে লোকটি বলল, নাকে ঘা মারলে সব পালোয়ান জব্দ। এ আমাদের চীনা প্রবাদ কর্তা। কাঁকড়ার রোস্ট, রুটি ফল, নারকলের শ্বাস আর কলা দিয়ে সুস্বাদু লাঞ্চ খাওয়ার পর কর্নেল বললেন, আমরা ঝর্ণার ধার দিয়ে শৈলশিলার দিকে যাব। আমার ধারণা প্রতিপক্ষ প্রস্রবণের কাছাকাছি কোথাও আছে, কারণ ওখানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা ঘাঁটি করেছিল। ক্যাম্প লুটেরারা ভাগ্যিস টর্চগুলো নিয়ে যায়নি। আসলে প্রত্যেকের টর্চ ছিল ক্যাম্প খাটের বিছানার তলায়। ওরা বিছানা খাট শুদ্ধ উল্টে ফেলেছে। টর্চগুলো বিছানার তলায় চাপা পড়েছিল। নারকেল বনগুলো এড়িয়ে ফার্ন আর ফুলে ঢাকা ঝোপের আড়াল দিয়ে আমরা সতর্ক দৃষ্টি রেখে এগিয়ে যাচ্ছিলাম। একখানে আয়ুং একটা সাপকে 2 টুকরো করল। এবার প্রতি মুহূর্তে সাপের আতঙ্ক। কোথাও কোথাও ঘাসে ঢাকা খোলা জমি আর পাথর, সেখানে আমরা পাথরের আড়ালে গুড়ি মেরে এগোচ্ছিলাম। তারপর চড়াই শুরু হলো। বাঁ পাশের ঝর্ণাধারা ছলছল শব্দ। উঁচু গাছের অরণ্যে ঢুকে কর্নেল চাপা স্বরে বললেন, একে বলে রেন ফরেস্ট। প্রতিটি গাছ থেকে ঘন লতাপাতার ঝালর নেমে এসেছে। আয়ুং দা দিয়ে সাবধানে ঝালরগুলো কেটে পথ করে দিচ্ছিল। আবছা আধার, কিন্তু কর্নেল টর্চ জ্বালাতে নিষেধ করেছেন। সাপের আতঙ্কে লতা দেখলেই শিউরে উঠছিলাম। একবার আটকে উঠে লাঠির ঘা মেরে একটা লতাকে ছেত্রে দিলাম। সামনে খোলা পাথুরে জমি দেখা গেল। কর্নেলের ইশারায় আমরা থমকে দাঁড়ালাম।
বাঁদিকে পাথরের একটা প্রকাণ্ড প্রাকৃতিক চৌবাচ্চা দেখা যাচ্ছিল। ওটাই তাহলে প্রস্রবণ। সামনে ন্যাড়া পাথরের পাহাড়ের নিচে কয়েকটা ভাঙাচোরা পাথরের ঘর। কর্নেল বললেন, জাপানিদের ঘাঁটির ধ্বংসাবশেষ। ওই পাঁচিলগুলো বাংকার ছিল সম্ভবত। পাঁচিলে কামান এবং মেশিন গানের নল ঢোকানোর গর্তগুলো এখনো টিকে আছে। উনি বাইনোকুলারে দেখতে থাকলেন। হালদার মশাইও বাইনোকুলার চোখে রেখে হাঁটু দুমড়ে বসে পড়লেন। একটু পরে একটা বাংকারের আড়াল থেকে একটা লোক বেরিয়ে চারদিক দেখে নিল। তার হাতে রাইফেল। শৈলশিরার ফাঁক দিয়ে আসা রোদের কাছে আসতেই চিনতে পারলাম আমাদের গার্ড ওয়া। ডক্টর ভাস্কো রাইফেল তাক করতেই কর্নেল বাধা দিলেন। ডক্টর ভাস্কো চাপা স্বরে বললেন, বিশ্বাসঘাতক কোয়া তিকিকে গোপনে তার সঙ্গে পালাতে বলেছিল, গুপ্তধনের লোভ দেখিয়েছিল। কর্নেল বললেন, একটু অপেক্ষা করুন। কুয়া প্রস্রবণের ধারে গিয়ে রাইফেল রেখে আজলা ভরে জল খেল। তারপর পায়ে জুতো খুলে পা চুবিয়ে বসে রইল। আয়ুং ফিসফিস করে বলল, টাহিটির লোকের এই বিচ্ছিরি অভ্যাস, ঘন্টার পর ঘন্টা জলে পা ডুবিয়ে বসে থাকবে। কর্নেলের ইশারায় আমরা ডাইনে ঘুরে জাপানি ঘাটির কাছাকাছি চলে গেলাম। মাত্র 20 মিটার দূরত্ব। বাংকারের পেছনে দুজন লোক শাবল দিয়ে খুঁড়ছে। একজন পাশে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে। ডক্টর ভাস্কো শ্বাস প্রশ্বাসের মধ্যে বলে উঠলেন, কি এই যে দেখছি গিলম্যান। কর্নেল বললেন, হ্যাঁ, আপনার সহকারী বিজ্ঞানী পিটার গিলম্যান। কর্নেল বাধা দেওয়ার আগেই ডক্টর ভাস্কো এক লাফে বেরিয়ে গর্জন করলেন, নড়লেই খুলি উড়িয়ে দেব গিলম্যান। পিটার গিলম্যান এক লাফে ওপরে একটা ভাঙা ঘরে ঢুকে গেল। ওর সঙ্গী দুজনও ভ্যাবাচাকা খেয়ে ওকে অনুসরণ করল। কর্নেল দৌড়ে গেলেন। ততক্ষণে ডক্টর ভাস্কো এবং তিকি সেখানে পৌঁছে গেছে। আয়ুং এবং আমি গিয়ে দেখি দুটো রাইফেল পড়ে আছে। ভাঙা ঘরের ভেতর কয়েকটা ক্যাম্পখাট এবং আরও কিছু জিনিস। আমাদের ক্যাম্প থেকে লুট করে আনা জিনিসপত্রও নিশ্চয়ই ওর মধ্যে আছে। ডক্টর ভাস্কো এবং তিকি ঘরে ঢুকে উধাও হয়ে গেল। ঘরগুলো শৈলশিরার গায়ে। বার কত গুলির শব্দ শুনতে পেলাম, কিন্তু হালদার মশাই কোথায় গেলেন? কর্নেল বাংকারের শেষ প্রান্তে গিয়ে বললে, বাহ হালদার মশাই, এই তো চাই। গিয়ে দেখি হালদার মশাই সবে প্রস্রবণ থেকে উঠছেন। একেবারে বিড়াল ভেজা অবস্থা, তবে ওর হাতে এখন দুটো রাইফেল। মুখের জল মুছে বললেন, বেটা বানর পলাইয়া গেল। বুঝলাম ও আর রাইফেল বাগাতে পারলেও তাকে বাগাতে পারেননি। গুড়ি মেরে গিয়ে তার রাইফেল হাতিয়েছিলেন। ভাগ্যিস কুয়া এদিকে পেছন ফিরে বসেছিল। কর্নেল উদ্বিগ্ন মুখে বললেন, ডক্টর ভাস্কো ওদের তাড়া করে গেছেন, চলো তো দেখি। বাংকারের রাইফেল দুটোতে গুলি ভরা ছিল। কর্নেল এবং আমি সে দুটো নিলাম। হালদার মশাই ধপাস করে বসে পড়লেন। আমরা একটার পর একটা ঘর পেরিয়ে গিয়ে দেখি শৈলশিরার প্রকাণ্ড ফাটলের পাশে একটা চাতালে দাঁড়িয়ে আছেন ডক্টর ভাস্কো এবং তিকি। ডক্টর ভাস্কো হতাশ মুখে বললেন, নিচের খাড়িতে ওদের মোটরবোট ছিল, পালিয়ে গেল। এখানে একটা মোটা শেকল ঝুলছে, এটা বেয়ে ওরা উঠে এসেছিল, এটা বেয়েই নেমে গেছে। কর্নেল বললেন, জাপানি সেনাদের কীর্তি। তবে আশ্চর্য, শেকলটা এখনো ছিঁড়ে যায়নি। আমরা নিচে সেই বাংকারে ফিরে এলাম। তারপর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে আটকে উঠলাম। হালদার মশাই বাংকারে পিঠ থেকে বসে আছেন। ভিজের রাইফেল দুটো তবু ছাড়েননি, মুখে আতঙ্কের ছাপ। তবু কাকে ধমক দিচ্ছেন, আর আওগাইলেই খুলি উড়াইয়া দিমু, আবার আওগায় শ্রী বিষ্ণুরে ডাকুম নাকি, দাপরে ব্যাস চুরি কইরাছিলা।
শ্রী বিষ্ণু তোমার ঘাড় মটকাইয়া মারছিল, মনে নাই? হ্যাঁ, সেই সাংঘাতিক হয়গ্রীবই বটে। কালো লোমে ঢাকা দুপেয়ে প্রাণীটির মুখ অবিকল ঘোড়ার মতো, মোটাসোটা হিংস্র দাঁত বেরিয়ে আছে। সে বিকট চিহি করে উঠতেই কর্নেল আমাদের অবাক করে আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়লেন। প্রাণীটি অমনি ধরাশায়ী হলো। ডক্টর ভাস্কো, টিকি এবং আমি রাইফেল বাগিয়ে ঘিরে ধরলাম। কর্নেল এক টানে ঘোড়ার মুন্ডুটা উপড়ে নিতেই এক সাহেবের মুখ দেখা গেল। কর্নেল তার পিঠের বোতাম ঝটপট ছাড়িয়ে ফেলে কালো লোমে ঢাকা খোলসটি খুলে ফেললেন। ডক্টর ভাস্কো কিছু বলার আগেই টিকি বলে উঠল, আরে, এ তো দেখছি সেই ফেরারি জলদস্যু জন হবগ্রিপ। ধর্মশাই উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, হয় গ্রিপ। ডক্টর ভাস্কো সহাস্যে বললেন, মার্কিন সরকারের মাথার দাম ঘোষণা করেছে $50,000। যাক, পূর্বপুরুষের গুপ্তধনের কিছু উসুল হবে। আয়ুম, কি হবগ্রিপকে বেঁধে ফেলো, ওই ঘরে দড়ি আছে দেখলাম। কর্নেল মুচকি হেসে বললেন, এর ডেরা খুঁজে বের করতে হবে। সেখানে একালের এই জলদস্যুর গুপ্তধন থাকতে পারে। হবগ্রিপ মিউ মিউ করে বলল, আমার কোনো ডেরা নেই, গুপ্তধনও নেই। আমি প্রাণ বাঁচাতে এই দ্বীপে আশ্রয় নিয়েছিলাম, বিশ্বাস করুন মশাইরা। ডক্টর ভাস্কো ধমক দিলেন, চুপ, তুমি খুনি, আমার 3টে লোককে খুন করেছো। জন হবগ্রিপকে বন্দি করে ক্যাম্পে ফেরার পথে কর্নেল বললেন, এই লোকটা কোকোদ্বীপের ভয়ঙ্কর কিংবদন্তির সুযোগ নিয়েছিল, যাতে কেউ সাহস করে দ্বীপে পা না দেয়। ওকে দেখেই সিগাল পাখিরা ভয় পেয়েছিল। তবে ওর ডেরা নিশ্চয়ই আছে কোনো গুহায়। বাগনক জাতীয় অস্ত্রও আছে। ও গুলির শব্দ শুনে দেখতে এসেছিল কি ব্যাপার। হালদার মশাই হঠাৎ করুণ মুখে বললেন, কিন্তু ফিরে যাব কেমন করে? আয়ুং হাসতে হাসতে বলল, ভাববেন না, কলা গাছের ভেলা তৈরি করব। হাঙর কলা গাছের গন্ধ সহ্য করতে পারে না।